सेकेंड सेमिस्टारेर रियल एनालाइसिस इम्पॉर्टेंट पार्ट এটা এত ইম্পর্টেন্ট যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। সেটা জাস্ট শুরু করব ফার্স্ট ক্লাস হিসাবে এটাকে ভাবতে পারো। আগের দিন আমরা গ্রুপ থিওরিটা নিয়ে আলোচনা করেছি, এবার রিয়েল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। যে বইটা আমি প্রেফার করব সেই বইটা এটা বেস্ট, এর থেকে ভালো বই হয় না। অনেক বই আছে বাজারে, কিন্তু এটা দারুণ বই। এস.কে. মাপা রিয়েল অ্যানালাইসিস, কিন্তু শুধু রিয়েল নাম্বারের ওপর এই অ্যানালাইসিসটা আছে। এই বইয়ে কি কি আছে আমি তোমাদের পরপর স্টেপ ওয়াইজ ভাবাচ্ছি, তারপরে আমরা যেন সাবজেক্টে ঢুকব। বিদেশি রাইটারের বইগুলো তোমরা জাস্ট ইনিশিয়ালি সাবজেক্টটাকে যখন শিখতে চাইছো তখন তোমাদের জন্য ভালো না। আমি আমার মতো করে সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাবার্তাগুলো লিখব, যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। ম্যাক্সিমাম পোর্শন লিখে দেব, পুরো কমপ্লিট নোট পেয়ে যাবে। এই নোটটা পড়লেই যথেষ্ট। যা যা বলছি সেটা তোমরা প্রয়োজনে লিখে নেবে। আমাদের সেকেন্ড সেমিস্টারে যে দুটো সিসি আছে, সেই দুটো সিসির CC3 কোর পেপার দিস ওয়ান আর CC4 হচ্ছে দিস ওয়ান। এখানে আছে রিয়েল অ্যানালাইসিস। অ্যানালাইসিস কথাটির মানে হচ্ছে বিশ্লেষণ করা। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা। আর এই দিকে আমার আছে গ্রুপ থিওরি। গ্রুপ থিওরি কি সেটা আমরা নেক্সট লেকচার থেকে শুরু করব। গ্রুপ থিওরি পড়ার জন্য পারমুটেশনটা কাজে লাগে বলে পারমুটেশনটা বলেছি। তবু পারমুটেশনটা আমি যেভাবে বলেছি যে ওখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পেরে যাবে, খুব ইজি। মাত্র এই দুটো চ্যাপ্টার মোটামুটি 10-15 দিন 1 মাস পড়লেই হয়ে যাবে কি? আমি তাহলে তো হয়েই যেত। তো 1 মাস পড়লেই যদি পুরো সিলেবাসটা কভার হয়ে যেত তাহলে তো খুবই ভালো ছিল। আমি বলছি না, এটা সবে শুরু হলো। কতটা কেমন যদি জিজ্ঞাসা করো, যেমন একদম ইনিশিয়ালি 1 2 3 4 5 পর্যন্ত যখন পড়েছো তখন তোমরা নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিয়ে পড়েছো। মানে দুটো নাম্বার, সেই নাম্বারগুলো ধরো 5 বা ধরো 2 + 3 তার সাম কত হবে, 2 - 3 কত হবে, 2 × 3 কত হবে, বা এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিয়ে আলোচনা করেছি। তার বাইরে কিন্তু বেরোয়নি। কিন্তু ফার্স্ট টাইম ক্লাস 6-এ যখন উঠলে তখন তোমরা অ্যালজেব্রা পড়লে। অ্যালজেব্রাটা কিন্তু ফার্স্ট টাইম এসছে। তার আগে কিন্তু এরিথমেটিক টাইপের টপিক বেশি ছিল, যেটাকে পাটিগণিত বলছি। তো অ্যালজেব্রা বীজগণিতটা যেন আমরা ক্লাস 6-এ গিয়ে শিখলাম, কিন্তু এখনও দেখছো অ্যালজেব্রা বিশাল বড় ব্রাঞ্চ, ইভেন এখনও পড়ছি। এরিথমেটিকটা আমরা একদম ছোটোবেলায় শুরু করেছিলাম বলে মাধ্যমিকে গিয়ে আমাদের এরিথমেটিক শেষ। পাটিগণিত কিন্তু আর পরবর্তীতে নেই। মানে ডেইলি লাইফে, দৈনন্দিন জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যে জিনিসগুলো কাজে লাগবে সেটা সবাইকে শিখতে হবে, সবার জন্য। ওই জন্য মাধ্যমিক পর্যন্ত সিলেবাসে আছে। মানে এগুলো সব কাজে লাগবে। মানে তুমি ব্যাংকে গেলে তার ইন্টারেস্ট সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। পার্টনারশিপ বিজনেস করতে গেলে সেই রেশিও বা তুমি কি বলতে পারো অনুপাত সমানুপাত যেগুলো ছিল প্রপোর্শনাল, তার কনসেপ্টটা থাকতে হবে পার্টনারশিপ বিজনেসের জন্য। তারপরে তোমার রেকারেন্স ইন্টারেস্ট কী জিনিস সেটা থাকতে হবে। তোমার লস হলে কেমন হবে, প্রফিট হলে কেমন হবে, প্রফিট লস সেটা জানতে হবে। তো এইগুলো বেসিক্যালি দৈনন্দিন জীবনে যেটা কাজে লাগে সেটা তোমরা অলরেডি শিখে নিয়েছো ক্লাস মাধ্যমিক পর্যন্ত, তারপরে কিন্তু নেই। এবার অ্যালজেব্রাগুলো আস্তে আস্তে বাড়তে এখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আসবে। সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্ট কথাটির মানে হচ্ছে বিমূর্ত, বস্তু নিরপেক্ষ। বস্তু নিরপেক্ষ টপিক যদি হয় তাহলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হচ্ছে। সেটা গ্রুপ থিওরির মধ্যে পড়বে। অ্যাবস্ট্রাক্ট কথাটির মানে 2 + 3 যদি নেই তাহলে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়। 2 + 3 মানে জাস্ট ডেফিনিট ভ্যালু আছে 5, কিন্তু বলো তো a + b কত হবে? এই যে a আর b অ্যালজেব্রিক কিছু টার্ম ইন্ট্রোডিউস করলে a + b এর মান জিজ্ঞাসা করলে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলবে। কেউ কেউ বলবে স্যার a + b এর মান হচ্ছে, ছোটোবেলা জিজ্ঞাসা করলে বলতে ab,
এ প্লাস বি মানে এবি বলে দিতে কেউ কেউ, মানে যা হোক কিছু একটা বলতে, কিন্তু এ প্লাস বি মানে দুটো কোয়ান্টিটির সাম, এ আর বির তার সাম। তো এ আর বির সাম এটা ছোট বাচ্চাকে বোঝাতে গেলে সত্যিই একটু চাপ হয়ে যায়, টাফ লাগে। তো এই ব্যাপারটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বস্তু নিরপেক্ষ। এ আর বি চেঞ্জ হলে এই নাম্বারগুলো চেঞ্জ হবে, বিমূর্ত টাইপের। ওকে, তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে গ্রুপ থিওরিটা পড়ে। গ্রুপ থিওরি কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট। এটা এক ধরনের লাগবে আর এটা আরেক ধরনের লাগবে। এর মিনিং কি সেগুলো আমি তোমাদের পরপর আস্তে আস্তে করে বোঝাচ্ছি। আমাদের সিলেবাসে যেটুকু পার্ট আছে সেই পার্টটা আগে একটু বলে নেই, তারপরে অন্য কিছু। 1 নম্বর পার্ট হচ্ছে রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বার সিস্টেম, যেটাকে আর বলছো। 2 নম্বর হচ্ছে পয়েন্ট সেট থিওরি। পয়েন্ট সেট থিওরিকে অনেকে বলে সেট ইন আর। সেট ইন আর, আরটাকে এইভাবে লেখা হয় কারণ একটু বোল্ড করে দেওয়ার জন্য আরটাকে এইভাবে লেখা হচ্ছে। সেট ইন আর বলতে কি বুঝি সেটা, এটা আমাদের সিলেবাসে আছে। এখন আর কি আছে আমাদের, সিকোয়েন্স ইন আর, বা কেউ কেউ বলে রিয়েল সিকোয়েন্স। সিকোয়েন্স ইন আর অর রিয়েল সিকোয়েন্স। আর কি আছে, সিরিজ ইন আর বা রিয়েল সিরিজ। শুধু এই কটা চ্যাপ্টার আমাদের সেকেন্ড সেমের সিলেবাসে আছে। সেকেন্ড সেমের সিলেবাসে শুধুমাত্র এই কটা চ্যাপ্টার আছে, আর কিছু নেই। কিন্তু এটা পড়তে প্রচুর টাইম লাগবে, তোমরা বুঝতে পারবে। আমি আস্তে আস্তে করে শুরু করি, দেখবে দারুণও লাগবে। এই টপিক্সটা খুব সুন্দর, অ্যানালাইসিসটা আছে বলেই হয়তো তোমার ম্যাথমেটিক্সের প্রতি ইন্টারেস্ট বাড়বে। হ্যাঁ, আমি এখন স্বীকার করছি যে অ্যানালাইসিসটা অন্য সাবজেক্টের থেকে টাফ, কিন্তু অ্যানালাইসিসটা কেমন যেন তোমরা জানো এমনিতেও যে ম্যাথমেটিক্সেই একমাত্র প্রিভিয়াস লেসন আছে। প্রিভিয়াস লেসন কথাটির মানে হচ্ছে পূর্ব পাঠের অনুশীলনী। তো তুমি ক্লাস 7-এ পড়তে গেলে দেখবে 6-এর জিনিসটা আগে আলোচনা করা আছে একটু। কেন? কারণ 6-এর ওই জায়গাগুলো না জানলে তুমি 7টা পারবে না। 8 পড়তে গেলে 7টা না জানলে তুমি পারবে না। তো ম্যাথমেটিক্সে আরও এক ধাপ এগিয়ে বলা যেতে পারে, তুমি রিয়েল নাম্বার না জানলে তুমি সেট ইন আর বুঝবে না। তার মানে 2 নম্বর চ্যাপ্টার বুঝতে গেলে তোমাকে রিয়েল নাম্বার সিস্টেম বুঝতে হবে। তুমি সিকোয়েন্স ইন আর বুঝতে গেলে তোমাকে সেট ইন আর, পয়েন্ট সেট থিওরি বা রিয়েল নাম্বার জানতে হবে। তার মানে একদম ধাপে 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 এটাই এগোতে হবে। ইনকেস যদি তোমরা কেউ মনে করো যে স্যার আমি না প্রথম চ্যাপ্টারটা পড়বো না, ভালো লাগছে না, আমি পরের দিক থেকে পড়বো, আমি যে কিছু বুঝতে পারবে না, কোনো কিছুই ঠিকঠাক লাগবে না, কনসেপ্টই আসবে না। তোমার পুরো কনসেপ্টটা তো তোমার নিজের কন্ট্রোলের মধ্যে নিতে হবে, সেটা আসবে না, ভালো লাগবে না টপিক্সটা। তো এখানে অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। তবে ফার্স্ট সেমটা কেমন ছিল খেয়াল করো। ফার্স্ট সেমে আছে স্যার থিওরি অফ ইকুয়েশন না জানলে কমপ্লেক্স নাম্বার জানবো না। আমি যে কমপ্লেক্স নাম্বার একদম আলাদা জিনিস, থিওরি অফ ইকুয়েশন আলাদা জিনিস। সো দুটো কোনো ব্যাপার না, থিওরি অফ ইকুয়েশন না জানলে কমপ্লেক্স নাম্বার তুমি জেনে যাবে। আচ্ছা, লিনিয়ার ডিফারেন্স জানতে গেলে কি অনেক কিছু জানতে হবে। আমি কোথায়, লিনিয়ার ডিফারেন্স একদম ইন্ডিপেন্ডেন্ট একটা চ্যাপ্টার, তাই না? পেডাল ইকুয়েশন, সরি এনভেলপ কি তোমার অ্যাসিম্পটোট জানার পর জানতে হবে? আমি না আগে পরেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যানালাইসিস তোমার এই চ্যাপ্টার জানলেই এই চ্যাপ্টার পারবো, এই চ্যাপ্টার জানলে এই চ্যাপ্টার পারবো। কোনো টিচারকে তুমি দেখবে না লাফিয়ে আগে এই চ্যাপ্টার করাচ্ছে, এটা বাদ দিয়ে কোনো টিচার পড়াবে না। পরিষ্কার? রিয়েল অ্যানালাইসিস সাধারণত কি হয়, অনেক টিচার তাদের নিজেদেরই কনসেপ্ট ক্লিয়ার নেই। তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই চ্যাপ্টারগুলো কনসেপচুয়াল যেহেতু পড়াতে চায় না, অ্যাভয়েড করে, আর বলে যে এই কটা চ্যাপ্টার তুমি বাদ দাও, পরে পড়বে। দেখবে বেশিরভাগ টিচার গ্রুপ থিওরি দিয়ে শুরু করবে, অ্যানালাইসিসটা শুরুই করবে না। আমি অ্যানালাইসিসটা তোমাকে এমন লেভেলের ইন্টারেস্ট গ্রো করাবো, লাস্ট দিন গিয়ে অন্তত বলবে যে হ্যাঁ স্যার এই চ্যাপ্টারটা আছে বলেই তো আমার ম্যাথমেটিক্স নেওয়াটা সার্থক হয়েছে, ম্যাথমেটিক্স নিয়েছি আমি ভালো করেছি স্যার, এটা আছে বলে। কারণ এই চ্যাপ্টারগুলো তোমাকে ভাবাবে, মানে ব্রেনের ওপর একটা চাপ পড়বে, প্রচুর অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস কথাটি মানে হচ্ছে বিশ্লেষণ করা। তো বিভিন্ন ধরনের বিশ্লেষণ করবে, তাতে কি হবে, তোমার ধৈর্য শক্তি বাড়বে। অ্যানালাইসিস করছো মানে ধৈর্য শক্তি বাড়বে একদম ডেফিনেটলি। তাতে কি হবে, তোমার রাগ কমে যাবে, তুমি আর চট করে রেগে যাবে না, সত্যি সত্যি রেগে যাবে না। কিন্তু অ্যানালাইসিস করার পর, অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পর
আগে নয়, কিন্তু এক্ষুনি জিজ্ঞাসা করলে হবে না। তুমি জাস্ট 3 বছরটা যেতে দাও, 3 বছর ছেড়ে দাও, আর 2 বছর যেতে দাও। 2 বছর পরে মা বাবা সবাই লক্ষ্য করবে যে আমার ছেলে বা আমার মেয়ে আগের মতো আর রেগে যাচ্ছে না, এখন খুব পলাইট হয়ে গেছে, খুব ধৈর্য শক্তি বেড়েছে, দুম করে রেগে যায় না। কেন? অ্যানালাইসিস পড়েছো তার জন্য। আর এটা প্র্যাকটিক্যালি আমি ফিল করছি। কেন? কারণ কোনো কিছু কষতে 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 পারছো না, ট্রাইয়ের ওপর ট্রাই করতে 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 তুমি ছেড়ে পালিয়ে তো যাও না, আলটিমেটলি তো সলভ করেই ছাড়ো। তাহলে অনেক দিন ধরে ট্রাই করে আলটিমেটলি সলভ করছো, মানে তোমার এনার্জি, তোমার ধৈর্য শক্তি অনেকটা বাড়বে, শিওর বাড়বে, একদম গ্যারেন্টি দিচ্ছি। আমার কথাগুলো মিলিয়ে নাও ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে মিলিয়ে নাও। দৈনন্দিন জীবনেও তোমার সুবিধা হবে, কারোর সঙ্গে ধুমধাম তর্ক করবে না। তর্ক তো তাদের সঙ্গেই করতে হয় যারা জ্ঞানী গুণী ব্যক্তি। জ্ঞানী গুণী ব্যক্তি না হলে তাদের সঙ্গে তর্ক করলে তোমাকে এমন লেভেলে নিচে নামিয়ে দেবে, তোমার লজ্জা পেয়ে যাবে। তুমি তখন বলবে যে থাক, ওর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, বাড়িতে এসে বরঞ্চ তুমি ফার্স্ট্রেশনে পড়ে যাবে। সেই কারণে বলছি যে সাবজেক্টটাকে আগে শেখো, তারপরে তুমি দেখো যে তোমার ধৈর্য শক্তি বাড়লো না কমলো। দেখো, যদি তোমার ধৈর্য শক্তি কমে যায় তার মানে তুমি সাবজেক্টের বিন্দু মাত্র কিছু বোঝোনি। সাবজেক্টটাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু পড়াশোনা করে করতে হবে, এটা মাইন্ড দ্যাট, এটা খেয়াল করো, পড়াশোনা করতে হবে। মানে আমি বলতে চাইছি পড়াশোনা না করে দেখে শুনে তোমাদের যা সিস্টেম না, এই অনলাইনে পরীক্ষা টরীক্ষা যদি হয় তার বেশি দিন থাকবে না এরকম সিচুয়েশন। মানে একটা জেনারেশনে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। অনলাইনে পরীক্ষা দিয়ে যদি কোনো ডক্টর তৈরি হয় তাহলে সেই ডক্টর কিন্তু রোগীর চিকিৎসা করে মেরে ফেলবে। অনলাইনে পরীক্ষা হয়ে যদি ইঞ্জিনিয়ার তৈরি হয় আর সেই ইঞ্জিনিয়ার যদি তোমার বাড়ি তৈরি করে, সেই বাড়িটা ভূমিকম্পে ভেঙে পড়ে যাবে। অনলাইনে মানে দেখে দেখে পরীক্ষা দিয়ে তোমরা দেখা গেল টিচার হয়ে গেলে, পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিয়ে বা নেট দিয়ে কোয়ালিফাই করে তুমি কিন্তু পড়াতে আর কিছু পারবে না, আর শুধু শুরুতেই বলবে যে আমি নিজেই বুঝিনি সুতরাং বুঝতেই পারছো, এটাই বলবে। তো সেই কারণে যারা সিরিয়াস পড়াশোনা করতে চাইছো তারা কি সিস্টেমে পড়াশোনা হচ্ছে, কি সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেটা ভুলে যাও, সাবজেক্টটাকে শেখো। আমি 2-1জনকে লক্ষ্য করেছি, তোমাদের মধ্যে অনেকে আছো যারা সত্যিই সাবজেক্টটাকে ভালোবেসে ফেলেছো অলরেডি। 2-1জনের নামও বলে দিতে পারবো, কিন্তু সত্যিই তোমরা ভালোবেসে ফেলেছো। মানে তোমাদের কিছু কিছু কোশ্চিন এমন তোমরা আমাকে সেন্ড করো যেটা সত্যিই ইন্টেলেকচুয়াল টাইপের, যে অন্য লেভেলের কোশ্চিন তুমি সেন্ড করছো, খুব ইজিও নয় অন্যভাবে। তো সেখান থেকে বুঝতে পারে যে হ্যাঁ পড়াশোনা করছো। যাই হোক, এগুলো ফালতু প্রাসঙ্গিক কথাবার্তা নয়, কিন্তু আমি জাস্ট এই টপিকসটা বোঝানোর জন্য কি বলতে চাইছি একটু খালি বোঝো, কিছুক্ষণ আমাকে টাইম দাও, তারপর সাবজেক্টে ঢুকবো। তো রিয়েল অ্যানালাইসিসের পরের অ্যানালাইসিস 1 যদি এটাকে বলি, যেটা আমার সেমিস্টার 2তে আছে, তাহলে আমার থার্ড সেমিস্টারেও তো কিছু থাকবে, আমি যে শিওর। তাহলে থার্ড সেমিস্টার, এটা থার্ড সেমও তো কিছু থাকবে, আমি একদম থার্ড সেমে কি আছে জানো তো? লিমিট, তারপরে আছে কন্টিনিউটি, তারপরে আছে ডিফারেন্সিবিলিটি। সব টার্মগুলো তোমার পরিচিত, ডিফারেন্সিবিলিটি। এবার বলবে ডিফারেন্সিবিলিটি। এবার তোমরা অনেকে বলবে যে স্যার লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি তো এইচএসে আমরা পড়েছি। আমি যে ঠিক, একদম ঠিকই বলেছো, কিন্তু লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি তোমরা নাথিং বলতে গেলে কিছুই পড়োনি। কারণ যদি তোমরা কিছু পড়ে থাকতে সেখানে, তাহলে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এই 3টে চ্যাপ্টার মিলে একটা সিসি কোনোদিনই হতো না। এটা থার্ড সেমে খুব সম্ভবত সিসি 3, 4, এটা 5, খুব সম্ভবত 5, মানে একটা সিসি মানে 100 মার্কস। আমি যে কোনো দিনই 100 মার্কস এই 3টে চ্যাপ্টার হতে পারে না, কারণ তোমরা যদি ওটা পড়ে থাকো। হ্যাঁ, এটা ঠিক। তোমরা কি পড়েছো বলি? এইচএস লেভেলে তোমরা বলেছো যে স্যার আমাদের ফর্মুলাগুলো বলুন, আমি অঙ্ক করব, এটা বলেছো। তারপরে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি ফর্মুলা জানো, অঙ্ক করেছো। এখানে আমি ফর্মুলা তৈরি করব, ফর্মুলা দরকার নেই আমার,
ফর্মুলা মানে ভ্যালু বের করার কোনো গল্প নেই। আমি দেখাবো যে হোয়েদার দিস ফাংশন কন্টিনিউয়াস অর নট, হোয়েদার দিস ফাংশন ডিফারেন্সিয়েবল অর নট, মানে ডেরিভেটিভ করা যাবে কিনা সেটা শুধু বলো, ট্রু ফলসের মতো। তা সেই জায়গাগুলো বিশ্লেষণ করব, আর কিছুই না। তাহলে এই চ্যাপ্টারটা আমার কোথায় আছে? থার্ড সেমে। ফোর্থ সেমে কি আছে? এখন যারা ফোর্থ সেমে পড়ছে, ফোর্থ সেমে তাহলে কি থাকা উচিত সেটা বলি। ফোর্থ সেমে থাকা উচিত ডিফারেন্সিবিলিটির পরের চ্যাপ্টার থাকা উচিত। আমি যে ঠিক ডিফারেন্সিবিলিটির পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাথমেটিশিয়ান রাইম্যান বা রিমেন বলে অনেকে, তার নাম অনুসারে ইন্টিগ্রেশন, আর রাইম্যান ইন্টিগ্রেশন বলা হয় পরের চ্যাপ্টারতে। ফোর্থ সেমে আমাদের কি আছে বললাম? রিমেইন ইন্টিগ্রেশন। সো রিমেইন ইন্টিগ্রেশনটা ফোর্থ সেমে পড়বো। কেন দেখেছো? আগেও তোমাদের ছিল প্রথমে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ওগুলো ক্যালকুলাসের পার্ট বলছে কিন্তু, আর ক্যালকুলাসটা ছিল বলে হয়তো তোমরা এখন ম্যাথমেটিক্স নিয়েছো, কারণ ক্যালকুলাসটাই খুব ভালো একটা চ্যাপ্টার ছিল, দারুণ, মানে ওগুলো অন্তত বোঝা যেত। তো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটির পরে ছিল ইন্টিগ্রেবিলিটি, সমাকলন, সেটা রিমেইনের নাম অনুসারে এখানে সমাকলন। তুমি বলতে পারো স্যার আগে যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা কোন ইন্টিগ্রেশন করে এসেছি আমরা? ওই ইন্টিগ্রেশনটা নিউটনের দেওয়া ইন্টিগ্রেশন, যেটাকে বলা হচ্ছে নিউটন ইন্টিগ্রেশন। আইজ্যাক নিউটনের দেওয়া ইন্টিগ্রেশন, সেটাকে নিউটন ইন্টিগ্রেশন বলা হচ্ছে। ওই ইন্টিগ্রেশনটা কেন স্যার, কী সমস্যা ছিল যে এখন নতুন ইন্টিগ্রেশন পড়তে হচ্ছে? আমি যে নিশ্চয়ই তাহলে ওই ইন্টিগ্রেশনের কিছু লিমিটেশন ছিল, কিছু সীমাবদ্ধতার ছিল, কিছু ডিফেক্ট ছিল, কিছু ফল্ট ছিল। সেই ফল্টগুলোকে ওভারকাম করবে ম্যাথমেটিশিয়ান রিমেন, ওনার নাম অনুসারে এটা রিমেইন ইন্টিগ্রেশন বলা হচ্ছে। কখন পড়বে? ফোর্থ সেমে, তার আগে নয়। তো ইন্টিগ্রেশন ছাড়া আর কি কি আছে এবার তোমরা শুনলেই বুঝতে পারবে সব কথা। ইন্টিগ্রেশনের পরে আছে সিকোয়েন্স, পড়েছো না? এই যে সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স পড়লে এবার আছে সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে সিকোয়েন্স পড়ার পর এখানে পাবে সিকোয়েন্স অফ ফাংশন, তারপরে কি পাবে? সিরিজ, পড়েছো না? এখানে আছে সিরিজ অফ ফাংশন, সিরিজ পড়েছো, এখানে সিরিজ অফ ফাংশন। এরপরে কি পাবে? এরপরে পাবে সিরিজ, পড়েছো, এখানে আছে পাওয়ার সিরিজ। তারপরে কি পাবে? জাস্ট বোঝানোর জন্য বলছি, আর কিচ্ছু না। এরপরে পাবে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ। আর তারপরে কি পাবে? তারপরে পাবে ইমপ্রপার ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন। এরপরে কি পাবে? হিসাব মতো এরপরে কি থাকা উচিত? আমি যে ইমপ্রপার ইন্টিগ্রেশনের পরে থাকবে মাল্টিপল ইন্টিগ্রেশন। তুমি বলছো স্যার মাল্টিপল ইন্টিগ্রেশন কথাটি মানে কি? ওয়ান ডাইমেনশনে ইন্টিগ্রেশন করছি, তাহলে টু ডাইমেনশন ইন্টিগ্রেশন কেমন হবে? থ্রি ডাইমেনশন ইন্টিগ্রেশন কেমন হবে? এইগুলো হচ্ছে আমাদের ফোর্থ সেমের টপিকস। তাহলে ফোর্থ সেমের টপিকস এখান থেকে আমি ক্লিয়ার করতে পারলাম। দেখো, সিকোয়েন্স অফ ফাংশন পড়তে গেলে সিকোয়েন্স জানো না, সিকোয়েন্স অফ ফাংশন বুঝতে পারবে কোনো দিন? হয় এটা? কেউ যদি বলো যে আমি জাম্প করে যাবো, স্যার হবে না, অসম্ভব, ইম্পসিবল, আমি একদম ডাইরেক্ট বলে দেবো যে না তোমার দ্বারা এটা হবে না, সিকোয়েন্স অফ ফাংশন অ্যাটলিস্ট হবে না, কারণ এটা খুব রিলেটেড, আগের চ্যাপ্টার না জানলে বুঝতে পারবে না। সিরিজ অফ ফাংশন তোমার দ্বারা হবে না। ইভেন ইমপ্রপার ইন্টিগ্রেশন করতে গেলে আগে রিমেন জানতে হবে, তারপরে তুমি ইমপ্রপার হবে। এই গেল ফোর্থ সেম। এবার চলে আসো ফিফথ সেমে কী আছে, সিক্স সেমে কী আছে, এগুলো নিশ্চয়ই ভাবছো। আমি তোমাদের এবার বলবো ফিফথ সেমে আছে হায়ার ডাইমেনশনে অ্যানালাইসিস। সিক্স সেমে কী আছে? যে কোনো স্পেসের উপর অ্যানালাইসিস, সেটা কমপ্লেক্স অ্যানালাইসিস হতে পারে, ম্যাট্রিক্স স্পেস হতে পারে, টপোলজি হতে পারে, সেই ডাইমেনশনে অ্যানালাইসিস। তাহলে ওয়ান ডাইমেনশনগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে পরের ডাইমেনশনগুলো আমাদের প্রবলেম হবে। আমরা যেন একদম বেসিক জায়গায় আছি, মানে একদম গোড়াতে, শুধু রিয়েল নাম্বারের ওপর অ্যানালাইসিস করতে চাইছি, তার বেশি কিছু করবো না। এই অ্যানালাইসিসটা যত দিন যাবে তত নাম্বার বেড়ে যাবে। এখন মাত্র 100 নাম্বার করছো, পরের সেমে তুমি 100 নাম্বার প্লাস মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আবার 50 নাম্বার, 100 আর 50 মোটামুটি 150 নাম্বার করবে। তারপরে সেমে দুটো সিসি জুড়ে হয়তো আছে, আবার 150 নাম্বার করবে। তারপরে সেমে 200 নাম্বার করবে। এইভাবে করে নাম্বারটা বেড়ে যাচ্ছে। কোন টপিক্সটা? অ্যানালাইসিসটা। সো অ্যানালাইসিস একদম দারুণ একটা টপিক্স। এই টপিক্সটা যদি কোনো দিন কোনো জুনিয়র বা সিনিয়র
জুনিয়রটা ছেড়ে দাও, সিনিয়র দাদা দিদি কেউ যদি বলে ফেলে যে জানিস এটা খুব কঠিন, ওটা পড়তেই পারবি না, তার মানে বুঝবে যে ও নিজে বুঝিনি, সেই কারণে তোমাদেরকেও বুঝতে দেবে না। যে আমি যখন প্রবলেম ফেস করেছি এরাও যেন একদম না পারে, তাহলে কম্পিটিশনে আমি টিকে থাকবো। তো সেই ওদের কথাবার্তায় পা দিও না, দিলে চাপে পড়ে যাবে। হ্যাঁ এটা ঠিক, একটু হার্ডার, কিন্তু হার্ডার জিনিস যখন বুঝতে পারবে তবেই না তোমাকে নিজের স্যাটিসফ্যাকশনের মধ্যে আসবে যে হ্যাঁ কঠিন জিনিস তবুও আমি বুঝতে পারছি। সহজ জিনিস তো সবাই বোঝে, সহজ জিনিস তো আমার আশেপাশে সবাই বুঝতে পারছে, যেগুলো একটু অন্য লেভেলের সেটাও আমি বুঝিয়ে দেখাচ্ছি, আমি ঠিকঠাক বুঝতে পারছি, তার মানে ঠিক আছে, বাকিদের থেকে এক্সট্রা অর্ডিনারি হলাম। কম্পিটিশনে টিকে থাকতে গেলে বাপু তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে, বাকিদের থেকে বেটার কিছু হতে হবে, তবেই কম্পিটিশনে টিকে থাকতে পারবে, না হলে লুপ্তপ্রায় হয়ে যাবে ডাইনোসরের মতো। বুঝতে পারছো? চলো তাহলে আমাদের এই টপিকসগুলো বেসিক্যালি আছে, তো এইগুলোর মধ্যে আজকে আমরা শুরু করব জাস্ট রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে, মানে রিয়েল নাম্বারে কতভাবে কায়দা করা যায় আমরা শুরুটা করি, দেখবে তোমাদের পছন্দ হবে, তোমরা অ্যানালাইসিসটাকে ভালোবেসেই পড়বে। খুব সুন্দর একটা চ্যাপ্টার, তার জন্য বারবার বলছি, ঠিক আছে? এমনি কোনো কোয়ারি থাকলে তোমরা বলতে পারো যে স্যার কোনো কোয়ারি থাকলে যে কোনো ব্যাপারে, এটা বাদ দিয়েও কোনো কোয়ারি থাকলে বলতে পারো। অ্যানালাইসিস তো আমরা অন্য লেভেলে আসছি, অন্য জায়গায় আসি, অন্য মাত্রায় আসছি, তার শুরুটা আজকে করছি, ভিত এই শুরুটা করছি, সেই শুরুটা দেখো না আস্তে আস্তে কি হতে পারে। যে ফার্স্ট সেমে কোন কোন, হ্যাঁ স্যার বলছি ফার্স্ট সেমে কোন কোন জিনিসগুলো না জানলে স্যার অন্যান্য সেমে আগানো যাবে না স্যার? ফার্স্ট সেমের কেন, ছোট থেকে তুমি যা যা পড়ে এসছো ম্যাথমেটিক্স সব লাগবে, ঠিক ঠিক তো? স্যার বলছি ফার্স্ট সেমে কিছুই জানা হয়নি স্যার, তা বলছি হ্যাঁ কিছু জানো না মানে বুঝলাম না। জয়ন্ত আকাশ থেকে পড়েছো তুমি নাকি? না মানে স্যার পড়াশোনা করিনি স্যার। পড়াশোনা করোনি কেন? কে নিষেধ করছিল বলো তো? দাদু না মা? মা বলছিল অনেক পড়াশোনা করে কে বড়লোক হয়েছে, আর মনে হয় অনেক দিন থেকে তোমরা শুনে এসছো যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে, এরকম কিছু শুনে এসছো। কিছু তো একটা হয়েছে, কেউ তো নিষেধ করছিল, নাহলে তুমি কেন পড়বে না? নিষেধ না করলে পড়বে না, এটা হয়? তো শোনো, পড়াশোনাটা না একদম নিজের জ্ঞানে করতে হবে, ইন্টিজারটার সঙ্গে মিল একটা পাবে, সেটা আমি তোমাদের বোঝাবো আজকে, এক্ষুনি বলছি। দেখো শুরু করছি, হ্যাঁ? তুমি ইন্টিজার, আচ্ছা ইন্টিজারটা ভালো লেগেছিল কিনা? ভালো লেগেছে মানে আমি গ্যারেন্টি দিচ্ছি রিয়েল অ্যানালাইসিস ভালো লাগবে। ইন্টিজার খারাপ লেগেছে খুবই, তখনও আমি বলছি রিয়েল অ্যানালাইসিস ভালো লাগবে, সব কিছুতেই ভালো লাগবে, চাপ নিও না, ঠিক আছে? চলো শুরুটা করি। আগে রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে শুধু আলোচনা করা, তাহলে যদি এর উপর আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে সেই অ্যানালাইসিসটা কি হবে বলি আগে। রিয়েল অ্যানালাইসিস, তার রিয়েল অ্যানালাইসিসের মিনিং হিসাবে আমরা কি পেলাম? যে বাস্তব বিশ্লেষণ। আমি বলছি না, এটা আসলে তোমাকে বলছে যে তুমি রিয়েল নাম্বার সিস্টেমটাকে এক্সপ্রেস করো কোনো একটা জায়গাতে। তুমি বলছো কী করে এটা স্যার হতে পারে? আমরা দেখবে এক্সিসগুলোকে রিয়েল এক্সিস বলতাম, আরেকটা ছিল আমার ইমাজিনারি এক্সিস যদি কমপ্লেক্স নাম্বার বলতাম। 2 ডাইমেনশন যখন নিয়েছিলাম তখন এই দিকে একটা এক্সিস থাকতো এক্স এক্সিস, আর উপরের দিকে একটা ওয়াই এক্সিস থাকতো। তাহলে 2 ডাইমেনশন মানে হিসাব মতো আর ক্রস আর এর এলিমেন্টের কথা বলা হচ্ছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে রিয়েল নাম্বার যদি বলা হয় তাহলে যেন একটা লাইন, আর সেই লাইনটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি এই ইন্টারভ্যালটার কথা বলা হচ্ছে, এর বাইরে আর কিছু নেই। কেউ কেউ বলতে পারো যে স্যার এখানকার সব পয়েন্টগুলোর কথা বলা আছে। আমি যে শিওর, তার মানে রিয়েল নাম্বার আর সেটা আর কিছুই না, কিউ। কিউ মানে জানো সেটা বল র্যাশনাল নাম্বার, যেগুলো p/q আকারে লেখা যায়, তার সঙ্গে কিউ এর কমপ্লিমেন্ট। কিউ এর কমপ্লিমেন্ট মানে জানো সেটা বল ইরেশনাল নাম্বার। তাহলে কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট করলে রিয়েল নাম্বার হবে। তার মানে এখানে যে কোনো পয়েন্ট নাও না কেন সেটা রিয়েল নাম্বারেরই পার্ট হবে। তাহলে তার অ্যানালাইসিস করব মানে কি, এই রিয়েল লাইনটার বিশ্লেষণ করব। এই রিয়েল লাইনের বিশ্লেষণ ছাড়া নতুন কিছু করছি না।
কনক্লুশনগুলো আমি টানবো, দেখো বুঝতে পারবে যে আমাদের ছবি আঁকতে গেলে তাহলে কি ছবি হবে, এরকম করে কি ছবি আঁকবো, এরকম করে আমি না কোনোদিন ছবি আঁকবো না, ছবি আমাদের বড় জোর এটা হবে। তার মানে রিয়েল লাইনের ছবি আঁকা এখানে খুব সহজ, না পারলে একটা স্কেল বসাবে, টানবে, ব্যাস। সেখানে শুরু হবে কি -ইনফিনিটি থেকে আর ইনফিনিটি পর্যন্ত। কেউ কেউ বলতে পারো স্যার ইনফিনিটি পয়েন্টটা কি ইনক্লুড করবো, আমি না, ইনফিনিটি জাস্ট আ কনসেপ্ট। ইনফিনিটি কনসেপ্ট মানে লার্জার নাম্বারের দিকে যাচ্ছে, আর -ইনফিনিটি মানে একদম স্মলার নাম্বারের দিকে যাচ্ছে, কিন্তু ওই ইনফিনিটিতে কোনো দিনই পৌঁছাতে পারবে না, তার আগে পর্যন্ত থাকবো। তার মানে রিয়েল নাম্বারকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই কোনো একটা নোটেশন দিয়ে, তাহলে সেই নোটেশনে যেন বলবো -ইনফিনিটি থেকে বড় হবে, ইনফিনিটি থেকে ছোট হবে, এরকম টাইপের সিস্টেমটাকে বোঝানোর চেষ্টা করছি। কেউ আবার বলতে পারে স্যার ইকুয়াল দেবো, আমি না, ইকুয়াল হবে না, ইকুয়াল কোনো দিনই হবে না। ওকে, তাহলে রিয়েল লাইন বুঝলাম। এবার এই লাইনের ওপর অ্যানালাইসিস করতে গেলে কি কি করা উচিত, তাহলে আমরা দেখব যে এর এখানে কি কি প্রপার্টি আছে, আমি যে কী কী প্রপার্টি থাকতে পারে। 1 নম্বর হিসাবে আমরা রিয়েল লাইনের ওপর কিছু প্রপার্টি পাবো। 1 নম্বর প্রপার্টিকে বলা হচ্ছে, যেমন তোমরা জানতে এগুলো ওয়েল অর্ডারিং প্রপার্টি কোথায়, ইন এন সাবসেট অফ আর। তাহলে এটা একটা ন্যাচারাল নাম্বারের ওপর ওয়েল অর্ডারিং প্রপার্টি একটা পেতে পারি। হোয়াট ইজ দিস? ন্যাচারাল নাম্বারের যে কোনো নন এমটি সাবসেট নিলে তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে, তার লিস্ট এলিমেন্টের পসিবিলিটিটা আর এর ভেতরে কোনো সেট থাকলে তার আছে, কিন্তু আর এর মধ্যে কি ওয়েল অর্ডারিং প্রপার্টি আছে, আমি না, আর এর যে কোনো সাবসেট নিলে তার লিস্ট এলিমেন্ট নাও পাওয়া যেতে পারে। ধরো আর এর সাবসেটটাকে আমি ইচ্ছা করে বললাম যে এখান থেকে এটা আর এর সাবসেট, তাহলে এর লিস্ট এলিমেন্ট পাবে, আমি কী করে পাবে? তুমি বলবে যে -ইনফিনিটি স্যার লিস্ট এলিমেন্ট, আমি যে -ইনফিনিটি লিস্ট এলিমেন্ট কোনো দিন হতে পারে? -ইনফিনিটি তো সেটেরই পয়েন্ট নয়, তাহলে লিস্ট এলিমেন্ট কী করে হবে? তাহলে এই কনসেপ্টটা যেন একটা থাকতে পারে। 2 নম্বর কী থাকবে, কী কী প্রপার্টি আছে সেগুলো বোঝানোর চেষ্টা করছে। 2 নম্বর বলছে অ্যালজেব্রাইক প্রপার্টি। অ্যালজেব্রাইক প্রপার্টি কথাটির মানে কি? অ্যালজেব্রাইক প্রপার্টি মানে, যেন খেয়াল করো সবাই বুঝবে, এগুলো খুব ইন্টারেস্টিং, আমি তোমাদের অন্যভাবে বলার চেষ্টা করছি। যখন তুমি যে কোনো মানে এইচএস লেভেল পর্যন্ত বা এতদিন ধরে দেখেছো, আইদার দুটো নাম্বার নিলে সেই নাম্বারের প্লাস হতে পারে, না হলে সেই নাম্বারের মাইনাস হতে পারে, গ্রুপ পড়ার সময় আরও ভালো করে বলবো, বা এটা হতে পারে আরেকটা ভাগ হতে পারে, এই ডিভিশন। এই 4টে অপারেশনের বাইরে তুমি কোনো দিন কোনো কিছু পেয়েছিলে? তো বলছে কি জানো তো, যদি এই 4টে, এগুলোকে অপারেশন বলে, এই 4টে অপারেশনই যদি সবসময় থাকে, তার মানে তুমি অ্যালজেব্রার মধ্যে আছো। ওকে, তাহলে অ্যালজেব্রার মধ্যে আছো মানে শুধু এই 4টে প্রপার্টি। এবার বলছে এই 4টে প্রপার্টির পরে আরও একটা প্রপার্টি যদি ইনক্লুড করা হয়, যে প্রপার্টিটাকে বলা হচ্ছে লিমিট। তার মানে 4 অপারেশন প্লাস মাইনাস ডট ডিভিশন, তার সঙ্গে আরেকটা অপারেশন দিলাম, সেটা হচ্ছে লিমিট। তাহলে এই লিমিট অপারেশনটাকে যেন 5th অপারেশন বলা হচ্ছে, তখনই হয়ে যাবে অ্যানালাইসিস। এইবার বোঝো কথাটা কি বলতে চাইলাম, তখন হয়ে যাবে তোমার অ্যানালাইসিস। তার মানে অ্যালজেব্রা থেকে অ্যানালাইসিস হতে গেলে শুধু লিমিটিং কনসেপ্ট থাকতে হবে, যেটা ভাইটাল। এই লিমিট কনসেপ্টটা যে কত কী করতে পারে সেটা না বুঝতে পারলে বা না এগোলে বুঝতে পারবে না। তো অ্যালজেব্রা যখন থাকবো তখন এইটুকুর মধ্যেই শেষ, আর একটা লিমিটিং কনসেপ্ট থাকলেই তখন অ্যানালাইসিস হয়ে যাবে। পরিষ্কার কী বলতে চাইলাম? তাহলে আমাদের অ্যালজেব্রাইক প্রপার্টি মানে এই প্রপার্টিগুলো রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে আছে, বরঞ্চ আরও বেশি প্রপার্টি আছে। তার মানে আরও বেটার কিছু হচ্ছে, সেই বেশি প্রপার্টির মধ্যে লিমিটটা আছে। এইগুলোকে বলা হয় অ্যালজেব্রাইক প্রপার্টি। অ্যালজেব্রাইক প্রপার্টির মধ্যে কি কি প্রপার্টি হতে পারে? আমি যে দেখবে যে কোনো দুটো রিয়েল নাম্বার আমাকে দাও, সেই রিয়েল নাম্বারগুলোর মধ্যে আমি তোমাকে দেখাতে পারবো যে a প্লাস বি করো আর b প্লাস a করো, একই জিনিস, যে প্রপার্টিটাকে আমরা কমিউটেটিভ প্রপার্টি বলে। বা তুমি a ডট বি বি ডট এ করো, একই জিনিস, তাহলে এইগুলো প্রপার্টি আছে। বা তুমি a ডট বি প্লাস সি যদি করো, তাহলে a ডট বি a ডট সি হবে, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আছে। তো এই ধরনের প্রপার্টিগুলোকে বলা হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টি।
যেটা রিয়েল নাম্বার সিস্টেমে আছে। ওকে, কিন্তু রিয়েল নাম্বার সিস্টেমে শুধু অ্যালজেব্রাইক প্রপার্টি কি আছে? আমি যে না, আরও বেশি কিছু আছে, সেই বেশি প্রপার্টিগুলো আস্তে আস্তে করে আমরা এগোবো। পরিষ্কার? এটা গেল। 3 নম্বর প্রপার্টি বলছে অর্ডারিং প্রপার্টি। অর্ডারিং প্রপার্টি সেটা কি জিনিস? অর্ডারিং প্রপার্টি কথাটির মানে কি? আমি যে অর্ডারিং প্রপার্টি মানে তুমি আমাকে যে কোনো দুটো নাম্বার দাও, এ আর বি, রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারটা আইদার এই রিলেশনটা ঘটবে, না হলে এই রিলেশনটা ঘটবে, না হলে ইকুয়াল হবে। এই তিনটের বাইরে যেতে পারে না। অ্যান্ড দিস ইজ কল্ড অর্ডারিং প্রপার্টি। তুমি বলছো অর্ডারিং প্রপার্টির এই প্রপার্টিটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি বলা হচ্ছে দিস ওয়ান কি, এনি রিয়েল নাম্বার আইদার satisfying these condition or satisfying these condition or satisfying these condition। তার মানে এটা সম্ভব। অর্ডারিং, অর্ডার মানে কি? অর্ডারকে বাংলায় বলা হয় ক্রম। ক্রম অনুসারে সাজাও, বলে না যে ডিক্রিজিং অনুসারে সাজাও বা ইনক্রিজিং অনুসারে সাজাও। বাংলাতে যেটাকে আমরা পরিষ্কার করে বলতাম যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও। তাহলে ইনক্রিজিং অর্ডার মানে একটা নির্দিষ্ট ক্রম, ডিক্রিজিং অর্ডার মানে তুমি যখন নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বার পরীক্ষার সময় ধরো নাম্বার দিয়েছে, খাতা দিচ্ছে, তো দেখবে প্রথমে যে খুব বেশি নাম্বার পেয়েছে তার খাতাটাই আগে দেওয়া হলো, তারপরে তারপরের জন্য দেওয়া হলো, তারপরে তারপরের জন্য বা রোল নাম্বার অনুসারে দেওয়া হলো। রোল নাম্বার দেওয়া হয়েছে মানে কি? অর্ডারিং প্রপার্টি অনুসারে দেওয়া হয়েছে। 1কে দেওয়া হলো, তারপরে 2কে দেওয়া হলো, তারপরে 3কে দেওয়া হলো, তখন আস্তে আস্তে বাড়ছে। তো এই অর্ডারিং প্রপার্টিটা আছে বলে আমরা তো বলতে পারি যে তুই আমার থেকে বেশি নাম্বার পেয়েছিস, তুই আমার থেকে কম নাম্বার পেয়েছিস। যদি এই প্রপার্টিগুলো না থাকতো, যদি এরকম না থাকতো, তাহলে কম্পেয়ার করার কোনো জায়গায় ছিল না যে আমার থেকে তুই বেটার নাম্বার পেয়েছিস। এটা কম্পেয়ার করা যেত না, বরঞ্চ এটা ভালো ছিল। কম্পেয়ার না করা গেলে মানে বেঁচে যেত অনেকটা, ঠিক আছে? মায়ের কাছে কোনো কথাও শুনতে হতো না। কিন্তু এই অর্ডারিং প্রপার্টিটা কিন্তু আর এর মধ্যে আছে, ইন আর এর মধ্যে আছে। কমপ্লেক্স নাম্বারে কি অর্ডার প্রপার্টিটা আছে? আমি না, দেয়ার ইজ নো অর্ডার প্রপার্টি ইন কমপ্লেক্স নাম্বার। দ্যাট মিনস আমরা যদি কোথায় কথা বলি এ প্লাস আইবি আর সি প্লাস আইডি, এই দুটো টার্মের মধ্যে এটা বড় না এটা না ইকুয়াল, আমি যে কোনো কিছুই বলা যাবে না, শুধু লাস্ট পার্টটা বলা যায়। তার কারণ হচ্ছে পেয়ার ওয়াইজ যদি ইকুয়াল হয় তাহলেই একমাত্র বলা যায়, কিন্তু বড় ছোট ব্যাপারটা কমপ্লেক্স নাম্বারে বলা যায় না। সেটা আবার কমপ্লেক্স অ্যানালাইসিসে বেটার করে বোঝানো যাবে, ভিজুয়ালাইজ করানো যাবে, সেটা আমরা পরে আসব। কেন হয় না তার কারণটা শোনো। আমি কমপ্লেক্স নাম্বার পড়ানোর সময় বলেছিলাম আসলে এই আই সম্পর্কেই কিছু বলা যায় না। মানে আইটা গেটার জিরোও নয়, আইটা লেস জিরোও নয়, ইভেন আইটা ইকুয়াল জিরোও নয়, কোনোটাই নয়। আই নাইদার গেটার জিরো, নর লেস জিরো, নর ইকুয়াল জিরো। এবার তোমরা বলতে পারো কেন স্যার? আমি যে যদি সম্ভব হয়, ইফ পসিবল লেট আই গেটার জিরো। আই গেটার জিরো মানে নিশ্চয়ই আই স্কোয়ারটা গেটার জিরো হবে, তার মানে -1 গেটার জিরো হবে। আমি যে ইম্পসিবল, এটা হতে পারে না। 0 থেকে -1 বড়, এটা হতে পারে কোনো দিন? তার মানে এটা কোনো দিনই হবে না, তার মানে এটা ট্রু। ঠিক একই রকমভাবে আইটা যদি লেস জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আই স্কোয়ার মানে নেগেটিভ কোয়ান্টিটির স্কোয়ার করলে কিন্তু পজিটিভই হয়, তার মানে -1 গেটার জিরো বলতে পারি না, তাহলে এটাও হতে পারে না। ঠিক একই রকমভাবে আই জিরো হলে আই স্কোয়ারের মানটা 0, -1 = 0, তাহলে এটাও হতে পারে না। তার মানে আই এর ওপর কোনো রেস্ট্রিকশন যখন নেই, আইটা নাইদার পজিটিভ নর নেগেটিভ নর ইকুয়াল 0, তার মানে কমপ্লেক্স নাম্বারে কোনো অর্ডার রিলেশন নেই। এবার কথা বলছি, পরীক্ষার সময় তোমাদের নাম্বারগুলো কমপ্লেক্স নাম্বারে দিয়ে দিয়েছে, যদি দিয়ে দিত তাহলে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে কোনো পার্সেন্টেজও হবে না, কোনো পার্সেন্টাইলও হবে না। এটা তোমাদের সুবিধা হতো, তোমরা বিন্দাস থাকতে পারতে যে বেশি নাম্বার পেয়েছি না কম নাম্বার পেয়েছি নিয়ে ভাবতেই হতো না। ওকে, সো অর্ডারিং প্রপার্টি আর এর মধ্যে আছে, ওই জন্য তুমি যদি বাস্তব কোনো নাম্বার পাও, রিয়েল কোনো নাম্বার যদি পাও, তাহলে কম্পেয়ার করতে পারবো কোনটা বড় কোনটা ছোট। এটা আছে। এবার তার ইনার মিনিং বোঝানোর চেষ্টা করলাম। এই ইনার মিনিং পর্যন্ত বোঝো, তাকে আলাদা করে এক্সপ্রেস করার কোনো দরকারও নেই। নেক্সট 4 নম্বর একটা রেজাল্ট। এই 4 নম্বর রেজাল্টটা আবার খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে আমাদের সাবজেক্টটা শুরু হবে, যেটাকে বলা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি।
নেক্সট প্রপার্টি হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি ইন আর, মানে কোনো একটা সেটকে কখন কমপ্লিট বলবো, কমপ্লিট কথাটির মানে হচ্ছে সম্পূর্ণ, তাহলে কখন সম্পূর্ণ বলবো, সেই সেটটা পারফেক্ট বলবো। কমপ্লিটনেস প্রপার্টি কি আর এর মধ্যে আছে? আমি যে হ্যাঁ আছে। সেই প্রপার্টিগুলো কেমন এটা জাস্ট স্টাডি করছি, বলছি এক্ষুনি। 5 নম্বর বলছে আর্কিমিডিয়ান প্রপার্টি 5 নম্বর, আর 6 নম্বর বলছে ডেনসিটি প্রপার্টি। সো থ্রু আউট দিস চ্যাপ্টার আমরা স্টাডি করব এই 6খানা প্রপার্টি। 6খানা প্রপার্টির মধ্যে 3টে প্রপার্টি লেস ইম্পর্টেন্ট, যে 3টে প্রপার্টি অলরেডি মেনশন করে নিয়েছি। ওয়েল অর্ডারিং প্রপার্টি কথাটির মানে হচ্ছে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। ইন্টিজার যখন পড়েছিলাম তখন তার মিনিং বলে দিয়েছিলাম। সো ওই প্রপার্টিটা শেষ। অ্যালজেব্রিক প্রপার্টি মানে প্লাস মাইনাস ডট ডিভিশন, যে প্রপার্টিগুলো স্যাটিসফাই করে, কমিউটেটিভ, ডিস্ট্রিবিউটিভ, অ্যাসোসিয়েটিভ, ওই প্রপার্টিগুলো আর এর মধ্যে স্যাটিসফাই করবে। যে প্রপার্টিগুলো আমরা বিশেষ করে একদম ক্লাস 5 থেকে বা 6 থেকে প্রায় ইউজ করতাম কিন্তু পাশে মেনশন পর্যন্ত করতাম না, সেই প্রপার্টিগুলো অ্যালজেব্রিক প্রপার্টি হিসেবে বলা হচ্ছে। আর ল অফ ট্রাইকোটমির মধ্যেই পড়ছে অর্ডারিং প্রপার্টি। কে বড় কে ছোট রিয়েল নাম্বারে বলা যায়, কমপ্লেক্স নাম্বারে কে বড় কে ছোট বলা যায় না। লাস্ট হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি, আর্কিমিডিয়ান আর ডেনসিটি। ডেনসিটি প্রপার্টি মানে হচ্ছে ডেন্স, ঘনত্ব টাইপের। তো আমরা শুরু করব এই প্রপার্টিটা থেকে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, রিয়েল নাম্বার সিস্টেম, রিয়েল অ্যানালাইসিসের রিয়েল নাম্বার। চ্যাপ্টারের নাম, তার আমরা ফার্স্ট এই জিনিসগুলো পড়বো, আর কিচ্ছু না। চলো তাহলে আমরা শুরু করি এবার কমপ্লিটনেস প্রপার্টি। কমপ্লিটনেস প্রপার্টি, কমপ্লিট কোনো একটা সেট কিনা সেটা জানতে গেলে ছোট ছোট কতগুলো টার্ম জানতে হবে। যেমন 1 নম্বর ডেফিনেশন হচ্ছে, বলতো আপার বাউন্ড বলতে কি বুঝি? বলছে আপার বাউন্ড কি জিনিস সেটা আমরা ফার্স্ট ডেফিনেশন হিসেবে জানলাম কি, লেট এস সাবসেট অফ আর, এস হচ্ছে আর এর সাবসেট। ছবি কেমন হবে? আমি যে ছবি খুব ইজি হয়, এটা যেন আর তারই একটা সাবসেট হচ্ছে এস, তাহলে এসটা দিস, তাহলে এস একটা সাবসেট অফ আর নেওয়া হচ্ছে, ঠিক আছে। বলছি এ রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারটাকে সাপোজ আমি বললাম ইউ, এ রিয়েল নাম্বার ইউ ইজ said to be upper bound of the set, কোন সেটের আপার বাউন্ড বলা হবে? এস। তাহলে একটা রিয়েল নাম্বার ইউ কে এস সেটের আপার বাউন্ড বলা হবে ইফ, কন্ডিশন খুব সিম্পল, ইফ কি বলছে? বলছে তুমি এস সেটের মধ্যে যে কোনো পয়েন্ট নাও, যত পয়েন্ট আছে এস এর মধ্যে নাও, এইভাবে বলছে এস সেটের যে কোনো পয়েন্ট নেওয়ার জন্য সেটা যদি ইমপ্লাই করে এক্স লেস ইকুয়ালস টু ইউ, তাহলে ইউকে বলা হচ্ছে এস সেটের আপার বাউন্ড। ছবি অনুসারে কোন পোর্শনটাকে বোঝানো হচ্ছে, যেন ছবিতেই এটাকে আপার বাউন্ড বলছি ইউ। তার মানে ইউ এর থেকে এস এর সব এলিমেন্টগুলো যদি ছোট হয় তাহলে আমরা এই ইউটাকে বলবো আপার বাউন্ড। পরিষ্কার? আমি জানি না কেন তোমরা লিপ করে যাচ্ছ, খুব ইন্টারেস্টিং কিন্তু, খালি আমাকে টাইম দিতে হবে, কিছুক্ষণ না টাইম দিলে কি করে হবে? প্রথম লাইনটাতেই স্যার ইন্টারেস্ট পেতে হবে, হয় কোনো দিন? এটা কোনো দিন দেখেছো কোথাও? ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো পড়তে চাইছো সেটাতে দারুণ লাগবে অবশ্যই যদি ভালোবেসে ফেলো, আর যদি না ভালোবাসো তো ভালোবাসার মতো একটা সুযোগ দিতে হবে না? কি বলছো? ঠিক একদম সবই ছোট হতে হবে। বোঝো এবার, শোনো, বলিনি মিনিংগুলো বলছি। এস একটা সেট, সেই সেটটা আরেরই সাবসেট।
এবার আর এর সাবসেট হলে কি সুবিধা হয় সেটা বোঝো। আর এর সাবসেট হলে অর্ডারিং প্রপার্টি আছে। অর্ডারিং প্রপার্টি আছে মানে কে বড় কে ছোট বলা যায়। যদি এই অর্ডারিং প্রপার্টিটা না থাকতো তাহলে এটা লিখতে পারতাম না। তাহলে যেহেতু এমন অর্ডারিং প্রপার্টি আছে তাহলে কে বড় কে ছোট বলতে পারছি। এবার যদি দেখা যায় এস এর যতগুলো পয়েন্ট আছে, এস এর মধ্যে কতগুলো পয়েন্ট থাকতে পারে, ইনফাইনাইটলি মেনি থাকতে পারে, আর কি হতে পারে, আনকাউন্টেবল নাম্বার অফ পয়েন্ট থাকতে পারে। আনকাউন্টেবল কথাটির মানে কি, গোনা যাচ্ছে না, কাউন্ট করা যাচ্ছে না, এতগুলো পয়েন্ট থাকতে পারে। তাহলে আনকাউন্টেবল নাম্বার অফ পয়েন্ট থাকুক আর কাউন্টেবল নাম্বার অফ পয়েন্ট থাকুক, ইউ এর থেকে যদি ছোট হয় তাহলে ইউটাকে বলবো আপার বাউন্ড। যেমন আমি উদাহরণ হিসাবে বলছি, আমি যে রুমটাতে আছি সেই রুমে বেশ কজন ধরো আছো, 10-12 জন আছে। এবার 10-12 জন যদি থাকি, এই ওয়ালটা আমার হিসাব মতো আপার বাউন্ড। কেন, আমরা 10 জনই এই ওয়ালের নিচে আছি। ঠিক আছে, আমার কথা শোনো। তো আপার বাউন্ডের জায়গাটা আমি আরও একটু পরিষ্কার করছি। কাউন্টেবল আর আনকাউন্টেবলটা একটু বোঝার চেষ্টা করো তো। কাউন্টেবল মানে গোনা যাবে, গোনা যাবে মানে গুণে শেষ হবে, সেটা বলিনি কিন্তু। যেমন ন্যাচারাল নাম্বারটাকে আমরা কি বলি বলো তো, কাউন্টেবল সেট। ন্যাচারাল নাম্বার যখন বলা হচ্ছে সেটা হচ্ছে কাউন্টেবল সেট, কিন্তু শেষ নেই। 1 2 3 4 5 6 7 8 করে লাস্ট পর্যন্ত কত হবে সেটা যেন আমরা বলতে পারছি না, মানে শেষ নেই যেহেতু। কিন্তু যদি আমরা কোথায় কোথায় বলতাম যে একটা ইন্টারভেলের মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি, তাহলে সেটা কিন্তু আনকাউন্টেবল হয়ে যাবে। উদাহরণ হিসাবে বলছি, একটা রুমে, তোমাদের রুমে ধরো এখন কিসের সিজন, গম উঠেছে, ঠিক। তাহলে গম উঠেছে, ওই গম যদি পুরো রুম জুড়ে ভর্তি করা থাকে, বা তোমাদের একটা কোনো গোডাউনে চাল বা ধান বা গম রাখা আছে, বলো তো ওটা কাউন্টেবল না আনকাউন্টেবল? ওই রুমে চাল গম ধান রাখা হয়েছে, আনকাউন্টেবল। কাউন্টেবল না আনকাউন্টেবল? হ্যাঁ, একবার বলে ছেড়ে দাও, আর বলো না। একবার বলো জাস্ট আনকাউন্টেবল না কাউন্টেবল, জাস্ট বলো কেন, কি তার উত্তর চাইনি আমি। বাকিরা বলো কাউন্টেবল না আনকাউন্টেবল। পুরো রুমে কাউন্টেবল, ওকে। আর বলো, আর বাকিরা বলো কাউন্টেবল, আনকাউন্টেবল, কাউন্টেবল। সেই গোডাউনটা বিশাল বড় হতে পারে, সেটা বিশাল বড় গোডাউন হতে পারে। কাউন্টেবল না আনকাউন্টেবল? ওকে, ঠিক আছে, চলো তাহলে আমি কথা কথা বলছি, স্টপ করো, বোঝো। আমি কথা কথা বলছি, তোমার বাবা কি করলো, কিছু চাল নিয়ে চলে আসলো। কতগুলো না, তোমাদের কোনো একটা গোডাউনে ভর্তি করে দিল। দিয়ে এবার মাকে বলছে, তোমার মাকে বলছে যে আমার আর ইনকাম করার দরকার নেই। তো বলছে কেন? বলছে আমি তো চাল নিয়ে নিয়েছি, ওই তো খাওয়ার জন্যই তো এত ইনকাম, তো চাল তো নিয়ে নিয়েছি, ওটা তো শেষ হবে না কোনো দিন। তুমি বলছো কেন শেষ হবে না? কারণ ওই যে আনকাউন্টেবল, তা আনকাউন্টেবল সংখ্যক নিয়েছো, শেষ তো কোনো দিন হবে না, তাহলে আর কোনো দিন ইনকাম করার দরকার নেই। এটা কি সত্যি ট্রু? এটা কি সম্ভব? কি মনে হচ্ছে? আগে বলো এটার কাউন্টেবল না আনকাউন্টেবল? কেন গোনা যাবে না? আমি যদি কথা কথা বললাম যে একটা একটা করে চালের পিস নিচ্ছি, তাকে নিলাম 1 বলে জানালা দিয়ে বাইরে ফেলে দিচ্ছি, তারপর আরেকটা নিলাম 2 বাইরে দিয়ে দিলাম, তারপরে 3 বাইরে দিলাম, তো 1 2 3 করে গোনা যাচ্ছে, তো কাউন্টেবল। আনকাউন্টেবল কেন বলছো? ঠিক বোধগম্য হলো না। আবার বলছি যে সবাই একটা কথা বলছিল, সেটা জাস্ট সিরিয়াসলি ভাবো। পুরো রুমে বা গোডাউনে চাল যদি থাকে, সেটা আনকাউন্টেবল কি করে হতে পারে? এক কাজ করো, চালগুলো বস্তাতে করে প্যাকিং করো, করে আর সেই বস্তাগুলো প্রত্যেকটা তোমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে দিয়ে দাও। দিয়ে তাদের একটা শর্ত রাখো। কন্ডিশনটা হচ্ছে এটা, যে আমি চালটা দিয়ে দিলাম, আপনি আমাকে শুধু কাউন্ট করে বলবেন যে কত পিস আপনাকে দিয়েছি, আর চালটা আপনি নিয়ে নিন। তাহলে কত পিস ও দিয়ে দিল, আরেকজন কত পিস দিয়ে দিল, সব প্লাস করো,
ক্যালকুলেটরে ওই প্লাস করলে সেই কোয়ান্টিটিটা পাওয়া যাবে না সেটা বলো আমাকে। তাহলে কাউন্ট করা যাবে না কাউন্ট করা যাবে না সেটা বলো। ইয়েস, তাহলে তোমরা তখন ভুল বলছিলে। এবার আমি আরেকটু এগোচ্ছি, বলো তো এটা কাউন্ট করে শেষ করা যাবে না মানে ইনফাইনাইট হবে কাউন্টেবলি না ফাইনাইট হবে কাউন্টেবলি? ইনফাইনাইট হবে। কাউন্ট করে শেষ তো করতে পারছি, তাহলে ফাইনাইট হবে। চলো আচ্ছা, ফাইনাইট হবে। কেন ফাইনাইট হবে সেটা বলি। আমি তো একবারও বলিনি যে আজকের মধ্যে গুণে শেষ করতে হবে। আমি বলেছি যে তুমি এটা গোনো, বলছি তোমার বেঁচে থাকা অবস্থায় তুমি যদি লাস্ট ডিজিট পেয়ে যাও তাহলে ফাইনাইট, আর যদি বেঁচে থাকা অবস্থায় যে লাস্ট ডিজিট না পাও তাহলে তুমি এবার হ্যান্ড ওভার করে দাও অন্য একজনকে গোনার জন্য। এবার সেও যদি লাস্ট ডিজিট না পায় তাহলে আবার হ্যান্ড ওভার করো আরেকজনকে গোনার জন্য। এই করতে করতে যদি লাস্ট ডিজিট কোনো না কোনো একদিন পাওয়া যায় তাহলে ফাইনাইট, আর যদি কোনো দিনই না পাওয়া যায় তাহলে ইনফাইনাইট। তাহলে ফাইনাইট আর ইনফাইনাইটের কনসেপ্টটা বোঝা গেছে। একটা রুমে চাল আছে ভর্তি, একটা গোডাউনে চাল আছে ভর্তি, ওটা কোনো দিন ইনফাইনাইট হতে পারে? ইনফাইনাইট এত ছোটো টার্ম? নিশ্চয়ই না, এত ছোটো টার্ম ইনফাইনাইট হতে পারে না। ইনফাইনাইট মানে সত্যিই ইনফাইনাইট, অন্য কিছু। তার মানে চাল 1টা 2টো 5টা 10টা 50টা, ইভেন আরও বট মাইন্ডে বলছি ওয়েস্ট বেঙ্গলে যত গোডাউনে চাল আছে সবগুলো ফাইনাইট, ইনফাইনাইট হতে পারে না। ইন্ডিয়াতে যতগুলো আছে সেটাও ফাইনাইট, ইনফাইনাইট হতে পারে না। পরিষ্কার হলো? তাহলে কাউন্টেবলি ফাইনাইট। ক্লিয়ার করতে পারছি কি? বুঝতে পারছো? লাস্ট ওয়ান সেটা শোনো। এবার চালটাকে না পিষে দিলাম, মেশিনে গিয়ে গুঁড়ো করে দিলাম, চালের গুঁড়ো বা চালের আটা করে দিলাম। এবার ওই গুঁড়োগুলোকে গোনো দেখি পারবে কিনা। ইয়েস, তাহলে চালের গুঁড়োটা বা চালের আটাটা হচ্ছে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবলের সেন্সটা বুঝতে পারছো? চালের গুঁড়ো মানে তুমি সেখান থেকে আঙ্গুলটা চোবাও, দিয়ে তোমার এখানে যে কণাগুলো লেগে আছে সেই কণাগুলোই একটা কণা আরেকটা কণা পৃথক করা যাচ্ছে না, মানে কাউন্ট করা যাচ্ছে না, গোনাই যাচ্ছে না। ফাইনাইট তো দূরের কথা, কাউন্ট করা যাচ্ছে না মানে সেপারেট করা যাচ্ছে না কণাগুলো। তার মানে চালটা আমার কাউন্টেবল ছিল, ফাইনাইটও ছিল, কিন্তু যেই গুঁড়ো করে দিলাম আনকাউন্টেবল হয়ে গেল। ইভেন ওটা ফাইনাইটও আর হবে না। সো আনকাউন্টেবল মানে ইনফাইনাইট, কোনোদিনই ফাইনাইট হবে না। এবার তোমরা সেন্সটা নিতে পেরেছো কিনা বলো। এবার চলে আসো, আমরা যে জায়গাটা তোমাদের বোঝাতে চাইছি সেটা বোঝো। কমপ্লিটনেস প্রপার্টির ফার্স্ট প্রপার্টি হচ্ছে আপার বাউন্ড। হোয়াট ইজ দিস? এটা বোঝার চেষ্টা করো। আমি জানি যে এসের মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল প্রচুর পয়েন্ট থাকতে পারে। এসের মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল প্রচুর পয়েন্ট থাকতে পারে, কিন্তু সেই পয়েন্টগুলো যদি কোনো একটা সার্টেন নাম্বারের থেকে ছোট হয় তাহলে বলবো ওই নাম্বারটা হচ্ছে আপার বাউন্ড। আমি একটা উদাহরণ দিই, তারপরে বুঝতে সুবিধা হবে। ধরো, আচ্ছা এটা ডেফিনেশনটা পরে আসছি, আরেকটা কথা বলবো তারপরে বলছি। দাঁড়াও, লেট এস ইকুয়ালস টু, সবাই বুঝবে, 1, 1/2, 1/3, 1/4, 1/5 এমন। এটা এস। তাহলে এসের মধ্যে কতগুলো পয়েন্ট আছে বুঝতে পেরে গেছো? ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, শেষ নেই যেহেতু। বলো দেখি এই সেটটার আপার বাউন্ড কি হবে? 1 হবে? শিওর? সবাই ঠিক বলছো মনে হচ্ছে, কারণ এই দিকে যদি 0 থাকে, প্রথম টার্মটা 1,
তারপরে টার্মটা কিন্তু ওই দিকে যাবে না, তারপরে টার্মটা এর মিডিল পয়েন্ট 1/2, তারপরে টার্মটা 1/3, তারপরে টার্মটা 1/4, এইভাবে করে টার্মটা যাচ্ছে। ঠিক, তাহলে এসের জন্য যে টার্মটার কথা বলছি সেটা এরকম টাইপের যদি হয়, তাহলে যদি এমন হয় তাহলে দেন 1 ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, এসের আপার বাউন্ড হচ্ছে 1। ঠিক বলছো? কেন? 1-এর থেকে সবাই ছোট। কেউ একজন বলো তো আরও কি আপার বাউন্ড আছে, না এটাই ইউনিক আপার বাউন্ড? বলো কি, বলো দেখি একটা উদাহরণ দাও। আর কি আপার বাউন্ড হতে পারে? 2 হতে পারে, 3, 4, 5, কত আপার বাউন্ড হতে পারে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার মজার বিষয় হচ্ছে আমি এখানে একবারও বলিনি যে ইউটাকে তুমি আপার বাউন্ড বলছো, ইউ এই ইউটা সেটের মধ্যে থাকতে হবে, আমি একবার বলিনি। আমি বলেছি এই ইউটা রিয়েল নাম্বার হলেই যথেষ্ট। এ রিয়েল নাম্বার মানে ইউটা আর এর মধ্যে আছে, এই ইউটা সেটের মধ্যে থাকতে হবে, এটা একবারও বলিনি। তাহলে 2, 3, 4, 5, 6 এইগুলো আপার বাউন্ড। দ্যাট মিনস ইফ দেয়ার এক্সিস্ট ওয়ান আপার বাউন্ড দেন দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড। মানে ইউ যদি আপার বাউন্ড হয় তাহলে ইউ প্লাস 1ও আপার বাউন্ড হবে, ইউ প্লাস 2ও আপার বাউন্ড হবে, ইউ প্লাস 2.1ও আপার বাউন্ড হবে। এরকম প্রচুর আপার বাউন্ড আছে এসের, কারণ আপার বাউন্ডগুলো সেটের পয়েন্ট হতে হবে এমন একবারও বলা হয়নি। ওকে, আচ্ছা, এই যে কন্ডিশনটা পেলাম, ইন দিস কেস সেটটাকে কি বলবো? ইউটাকে না হয় বলবো আপার বাউন্ড, তাহলে সেটটাকে কি বলবো? ইন দিস কেস এস ইজ কল্ড বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এসকে বাউন্ডেড অ্যাবাভ বলবো যদি আপার বাউন্ড থাকে, তাহলে এস ইজ সেড টু বি বাউন্ডেড অ্যাবাভ ইফ দেয়ার এক্সিস্ট অ্যান আপার বাউন্ড। আপার বাউন্ডের ডেফিনেশন হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, তাহলে কি পাচ্ছ? দাস এস ইজ সেড টু বি বাউন্ডেড অ্যাবাভ, এসটাকে বাউন্ডেড অ্যাবাভ বলা হবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান আপার বাউন্ড। অন্তত একটা আপার বাউন্ড যদি থাকে তাহলে এসটাকে বলা হবে বাউন্ডেড অ্যাবাভ। আমরা কিন্তু এর এক্সাম্পল হিসাবে পেয়ে গেছি, এটা একটা ফার্স্ট ডেফিনেশন হলো। সিমিলার ডেফিনেশন আমরা চলে আসি, লোয়ার বাউন্ড কাকে বলা হয়? লোয়ার বাউন্ড, হোয়াট ইজ দিস? এই ডেফিনেশনটা শুধু একটু বোঝো। লেট এস সাবসেট অফ আর a real number L is said to be lower bound of the set। কোন সেটে লোয়ার বাউন্ড বলবো? এস সেটে লোয়ার বাউন্ড বলবো if for all x belongs to S ইমপ্লাই করবো এক্স গ্রেটার ইকুয়ালস টু এল। ছবিতে কিভাবে এক্সপ্রেস করব? দিস ওয়ান আওয়ার রিকোয়ার্ড এস, এটা ধরো পুরো রিয়েল লাইনটা, আর এস হচ্ছে দিস ওয়ান। এটা যদি এস হয় তাহলে আমরা লোয়ার বাউন্ড মানে এই এলটাকে বোঝাতে চাইছি। অ্যাকচুয়ালি লোয়ার বাউন্ড মানে এল এর থেকে এস এর সমস্ত পয়েন্ট যদি বড় হয় তাহলে এলটাকে বলবো লোয়ার বাউন্ড। ব্যাস, এই হলো ডেফিনেশন। ইন দিস কেস খেয়াল করো, এলটাকে বলছে লোয়ার বাউন্ড, আর লোয়ার বাউন্ড যদি থাকে তাহলে সেটটাকে কি বলবো? এস ইজ কল্ড বাউন্ডেড বিলো। তার মানে বাউন্ডেড বিলো হবে। বাউন্ডেড বিলো কখন বলা হবে? দ্যাট ইজ এস ইজ সেড টু বি, লিখে নিও এগুলো সব নোট ডাউন করবে। এস ইজ সেড টু বি বাউন্ডেড বিলো, এসটাকে বাউন্ডেড বিলো বলা হবে ইফ দেয়ার এক্সিস্ট এ লোয়ার বাউন্ড।
যদি অন্তত একটা লোয়ার বাউন্ড এক্সিস্ট করে তাহলে সেটাকে বাউন্ডেড বিলো বলা হচ্ছে। ছবিতে বোঝার চেষ্টা করি। এস সমান সমান 1, একটা এক্সাম্পল দিচ্ছি তারপর ছবি বলছি। 1 2 3 4 করে দিস 1, বলো দেখি এই সেটের লোয়ার বাউন্ড কত হবে? এর লোয়ার বাউন্ড 0, কিন্তু 0 তো সেটের মধ্যে নেই। বলে মাইকটা বন্ধ করবে। 0 তো সেটের মধ্যে নেই। দেখো 0 কোথায় সেটের মধ্যে, কিন্তু সেটের মধ্যে থাকার তো প্রয়োজনই নেই। তাহলে হ্যাঁ, যে কোনো রিয়েল নাম্বার হলেই হবে। যদি এটা হয় তাহলে দেন 0 ইজ এ লোয়ার বাউন্ড অফ এস। আচ্ছা, 0টাই শুধু লোয়ার বাউন্ড? ছবিতে একটু এক্সপ্রেস করি। এই তোমার 0, এটা 1 1, আর এখানে 1/2 1/3 1/4 এইভাবে পয়েন্টগুলো যাচ্ছে। কোনোদিনই 0কে ক্রস করে কিন্তু এই দিকে আসবে না। প্রচুর পয়েন্ট 0কে ক্রস করে কেন আসবে না বলো তো? কারণ 0-র এই দিকে আসা মানে তো নেগেটিভ হওয়া। নেগেটিভ নাম্বার তো আমি এখানে চুজ করিনি। ইভেন ধরো একটা লাস্ট নাম্বার নিচ্ছি, লাস্ট নাম্বার না, লাস্টের আগের দিকের নাম্বার, তার মানে এরকম টাইপের কিছু একটা হবে। 1/something হলেই এসের নাম্বার হবে। তাহলে এই নাম্বারটা 0.000000 করে ফাইনালি কোনো 1 হচ্ছে। 0.00 যদি 1 যদি হয় তাহলে এই পয়েন্টটাও 0 থেকে বড়, তাই না? তার মানে 0টা অ্যাকচুয়ালি লোয়ার বাউন্ড। 0 লোয়ার বাউন্ড হলে এর লোয়ার বাউন্ড আর কি কি হতে পারে? আমি যে এর লোয়ার বাউন্ড ইভেন -1ও বলতে পারি, -2ও বলতে পারি, -3ও বলতে পারি। দ্যাট মিনস ইফ দেয়ার এক্সিস্ট এ লোয়ার বাউন্ড দেন দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড। একটা লোয়ার বাউন্ড খুঁজে পেলে ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড পাওয়া যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছে? বলো, কেউ আমাকে বলো, কোনো সমস্যা? ক্লিয়ার তো? এবার খবরদার এরকম ভেবো না যে আমি তো স্যার শুনে এসেছি খুব কঠিন, এত তাড়াতাড়ি স্যার বুঝে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এত তাড়াতাড়ি তো বোঝার কথা নয়, তাহলে নিশ্চয়ই কিছু আমি বুঝতে পারছি না। এরকম খবরদার ভেবো না। সহজ জিনিসকে সহজভাবেই বোঝার চেষ্টা করো। কঠিন তুমি ভুলভাল শুনে এসছো, ভুলভাল লোকের কাছে শুনে এসছো, যারা হয়তো পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়েছে তাদের কাছ থেকে শুনে এসছো যে রিয়েল অ্যানালিসিস কঠিন। সায়েন্স লেখা থাকলেই, পলিটিক্যাল সায়েন্স থাকলেই সায়েন্স তার মনে নেই, ওরকম কোনো কথা নয়। ওকে, চলো এবার লোয়ার বাউন্ড পেয়ে গেলাম, আপার বাউন্ডও পেয়ে গেলাম। এবার আমার কোশ্চেন হচ্ছে দুটোই বাউন্ড কখন হবে? বলো বলো, কিছু আছে কিছু বলার? আপনি আপার বাউন্ডে একটা এক্সাম্পল দিতে পারেন। আচ্ছা, বলছেন স্যার আপার বাউন্ডে যে এক্সাম্পলটা নিলেন ওখানে আপনি 1টাকে হচ্ছে আপার বাউন্ড করেছেন, আমরা কি 1.001টাকে কি ধরতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, রিয়েল নাম্বার হলেই হবে। বারবার তো বলছি রিয়েল নাম্বার হলেই হবে, এগুলো রিয়েল নাম্বার। আচ্ছা, ওটাই নিতে হবে এরকম কোনো কথা নেই। খেয়াল করো, √2ও হতে পারে, √2ও রিয়েল নাম্বার, আর √2ও হতে পারে। আপার বাউন্ড একটা রিয়েল নাম্বার হবে, সেই রিয়েল নাম্বারটা ইউ সিম্বল দিয়ে ধরো লিখলাম, তাহলে এটা রিয়েল নাম্বার। আর লোয়ার বাউন্ড রিয়েল নাম্বার হবে, সেটাকে এল দিয়ে লিখলাম, ওই লোয়ারের এল আর আপারের ইউ, সেই কারণে, আর কিচ্ছু না। এবার শোনো আর একটু, এবার চলে আসো বাউন্ডেড কখন বলা হবে। স্যার এখানে লোয়ার বাউন্ড তো 1/2 হতে পারে। হ্যাঁ, 1/2 হতে পারে। 1/2 হবে না, 1/2 কোনোদিন হতে পারে? 1/2 থেকে ছোট তো 1/3, 1/4 তো আরও ছোট, তাহলে 1/2 লোয়ার বাউন্ড কোনোদিন হতে পারে না। স্যার তাহলে এখানে যে কটা আছে তার মধ্যে 1/4 হতে পারে? কি করে হতে পারে বলো? 1/4 কেন রে বাবা, এ তো আরও আছে, আরও আছে মানে 1/5ও আছে, 1/6ও আছে, 1/7ও আছে। আমি এতগুলো লিখিনি, ডট 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 করে লিখে দিয়েছি। ঠিক, তাহলে বাউন্ডেড কখন বলবো, বাউন্ডেড সেট কখন বলবো একটু খেয়াল করি। লেট এস সাবসেট অফ আর, then S is said to be bounded set। S টাকে বলা হবে bounded set if S has a lower bound and an upper bound।
বলছে এস এর যদি একটা লোয়ার বাউন্ডও থাকে আর একটা যদি আপার বাউন্ডও থাকে তাহলে বলবো বাউন্ডেড সেট। মানে দুদিক থেকে বাউন্ড কথাটির মানে কি জানো তো? বাউন্ড মানে ওই টার্মটা যেন আমার লাস্ট ওর পরে আর কোনো কিছু নেই, বাউন্ডারিগুলোকে বাউন্ড বলা হচ্ছে। তাহলে বাউন্ড মানে এর থেকে ছোট আর এটা থেকে ছোট এমন জায়গায় যদি থাকে তাহলে বাউন্ডেড সেট বলবো, নিজের কন্ট্রোলের মধ্যে থাকলে বাউন্ডেড সেট বলবো। দ্যাট ইজ এস ইজ সেড টু বি bounded set if there exist two real number, দুটো রিয়েল নাম্বার ধরো আছে, একটা রিয়েল নাম্বারকে আমি বললাম এ আর একটা রিয়েল নাম্বারকে বি বললাম, such that কি হতে হবে? কন্ডিশন বলছে such that for all x belongs to s ইমপ্লাই করবে এর থেকে এক্সগুলো বড় আর বি এর থেকে ছোট। ফর অল এক্স বিলংস টু এ ইমপ্লাই করবে এক্সগুলো এর থেকে বড় আর বি এর থেকে ছোট। এমন সিচুয়েশন যদি হয় তাহলে এস সেটটাকে বলা হবে বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট মানে আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে, তখন সেই সেটটাকে বলা হবে বাউন্ডেড সেট। একদম ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। আমি এবার পরপর স্টেপ ওয়াইজ তোমাদের এক্সাম্পল দিচ্ছি। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার সম্পর্কে ধারণা আছে, 1 2 3 4 5 6 করে নাম্বারগুলো আছে। ছবিতে বুঝি একটু, ছবিতে দেখে নেই। ন্যাচারাল নাম্বার মানে শুরুটা 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, 4 হবে, ওই দিকে আর বোঝা যাচ্ছে না কতগুলো আছে। বলো তো এই ন্যাচারাল নাম্বারটা কি বাউন্ডেড সেট হবে? ন্যাচারাল নাম্বার n ইজ নট বাউন্ডেড, তাহলে বাউন্ডেড হবে না, তাই না? আচ্ছা, আরেকটা কথা বলি, নট বাউন্ডেড এটা বোঝা গেছে। নট বাউন্ডেড মানে একটা বাউন্ডেড আছে কিন্তু, হাউএভার আমরা বলতে পারি একদম, হাউএভার n is বাউন্ডেড বিলো, বলছে বাউন্ডেড বিলো হবে বাট বাউন্ডেড অ্যাবাভ হবে না, সেটাকে আবার বলা হয় আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে আনবাউন্ডেড অ্যাবাভের ডেফিনেশনটা আমার বলে নিলে ভালো হতো। এখানে আমরা একটা ছোট্ট একটা লাইন লিখছি, ইফ এস ইজ নট বাউন্ডেড, যদি নট বাউন্ডেড হয় তাহলে দেন এস ইজ কল্ড আনবাউন্ডেড সেট। বুঝলে? আনবাউন্ডেড সেট কখন হবে? যখন বাউন্ডেড হবে না তখন বলবো আনবাউন্ডেড সেট। তাহলে ন্যাচারাল নাম্বারের যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু একদিকের বাউন্ডেডটা হচ্ছে, আরেক দিকের বাউন্ডটা হচ্ছে না। মানে তুমি 1-এর থেকে সবাই বড় এটা বলতে পারো, কিন্তু যে নাম্বারটা লাস্ট নাম্বার হিসাবে ট্রিট করছো সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার বলতে পারো কেন স্যার ইনফিনিটি বলা যাবে না? আমি যে ইনফিনিটি তো রিয়েল নাম্বার নয়, ইনফিনিটি জাস্ট আ কনসেপ্ট। তাহলে যেহেতু ইনফিনিটিটা রিয়েল নাম্বার নয় তাহলে ওই নাম্বারের থেকে ছোট আর বলতে পারবো না, সেই জন্য হচ্ছে না। ঠিক একদম পরিষ্কার। 2 নম্বর এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো ধরো জেড নিলাম, জেড মানে আর এরই সাবসেট, কিন্তু জেটের আবার কি অসুবিধা, মাঝামাঝি জায়গায় 0 আছে, ওইদিকে 1 2 3 এরকম যাচ্ছে, এটা -1 -2 -3 এরকম করে আসছে। তার মানে এই জেডটা এমন একটা সেট যার না আছে আপার বাউন্ড না আছে লোয়ার বাউন্ড, তাহলে জেড ইজ আনবাউন্ডেড সেট। জেডটা আবার দেখো আনবাউন্ডেড সেট, জেডের আপার বাউন্ডও নেই লোয়ার বাউন্ডে নেই, তার মানে এটা আনবাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ আনবাউন্ডেড বিলো, দুটোই হচ্ছে এখানে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এস সমান সমান সেই সমস্ত 1/2n গুলো নিলাম, such that n belongs to ন্যাচারাল নাম্বার। সেই সমস্ত 1/2n গুলো নিলাম যেখানে n belongs to ন্যাচারাল নাম্বার। এই সেটের মধ্যে পয়েন্টগুলো কি কি আছে বোঝার চেষ্টা করো। n এর মান 1 বসাতে পারো, তাহলে 1/2 1/4 1/6 1/8 এইভাবে পয়েন্টগুলো যাচ্ছে। তাহলে যদি তাই হয় তাহলে দেন S is a bounded set।
এসটা আবার কি হয়ে যাবে বাউন্ডেড সেট। হোয়ার খেয়াল করো বাউন্ডেড সেট হচ্ছে, আর হেয়ার কি সেটা খেয়াল করো, 1/2টা তার লোয়ার বাউন্ড, খবরদার বলো না 1/2 আবার লাস্টের দিকে আছে, তারপরের পয়েন্টটা তো আমার 1/8 হবে, 1/4 হবে, তারপরে 1/8 হবে, তার মানে এটার 1/2 বিং আপার বাউন্ড, হ্যাঁ আপার বাউন্ড, অ্যান্ড লোয়ার বাউন্ড কত এখানে বলো দেখি, লোয়ার বাউন্ড সেটের মধ্যে নেই, কিন্তু লোয়ার বাউন্ড কত হবে বলো তো 0, তাহলে 0 বিং, ঠিক, তাহলে 0 বিং লোয়ার বাউন্ড, তাহলে এদের লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড পেয়ে গেলে সঙ্গে সঙ্গে কনক্লুশন টানবে এই সেটটা হচ্ছে বাউন্ডেড সেট। তাহলে বাউন্ডেড সেট কোনগুলো নয় সেটা অন্তত দেখে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। এবার আমরা লাস্ট একটা জায়গায় আসবো, সেটা বললে বুঝতে সুবিধা হবে তোমাদের। কমপ্লিটনেস প্রপার্টি বলছি না, তো কমপ্লিটনেস প্রপার্টি কি সেটা বলার চেষ্টা করছি। দেখো আচ্ছা, এক্ষুনি আমরা বললাম এস একটা সেট নিয়েছো, সেই সেটের যদি কোনো কারণবশত আপার বাউন্ড একটা খুঁজে পাও, তাহলে সেই আপার বাউন্ড দিয়ে অন্য আপার বাউন্ড পাওয়া যাবে, আরও একটা আপার বাউন্ড পাওয়া যাবে, ইভেন সেই আপার বাউন্ডগুলো 1.2.1ও হতে পারে, U+2.9 হতে পারে, এরকম করে পয়েন্ট দিয়ে হতে পারে। তাহলে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান আপার বাউন্ড দেন দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড। এবার এতগুলো আপার বাউন্ডের মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ড থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে বলছি যতগুলো আপার বাউন্ড আছে ওই আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা লিস্ট সব থেকে ছোট তাকে কি বলা হবে, নামের সঙ্গে মিল আছে, আপার বাউন্ড তার লিস্ট, তার মানে লিস্ট আপার বাউন্ড। সো লিস্ট আপার বাউন্ড মানে লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড। খুব ইম্পর্টেন্ট। এবার লিস্ট আপার বাউন্ডটাকে সংক্ষেপে কি লেখা হয় সেটা আমি বলি। লিস্ট আপার বাউন্ডটাকে লেখা হয় LUB, এটা সংক্ষেপে লেখা হয়। আবার কেউ লিস্ট আপার বাউন্ডকে বলে সুপ্রিমাম, কি বলে, আবার কেউ শুধু সুপ বলে। তাহলে লিস্ট আপার বাউন্ডের অনেকগুলো নাম আছে। লিস্ট আপার বাউন্ডকে LUB, এটা এর জাস্ট সিমপ্লেক্স ফর্ম হিসাবে বলছো। সুপ্রিমাম মানেও লিস্ট আপার বাউন্ড। অনেকে সুপ্রিমাম লিখলে বুঝতে পারে না বলেই আমি লিস্ট আপার বাউন্ড হিসাবেই বলছি। ডেফিনেশন কি হবে বলছে, লিস্ট এলিমেন্ট অ্যামং, কি হচ্ছে বলো তো, অ্যামং all upper bound is called least upper bound। কি বললাম, লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড, যত আপার বাউন্ড আছে সব থেকে যেটা লিস্ট সেটাকে বলা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, অর সুপ্রিমামও বলতে পারো, অর LUBও বলতে পারো। তাহলে লিস্ট আপার বাউন্ড কথাটির মানে হচ্ছে লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড। লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড সেটা হচ্ছে দিস ওয়ান। ওকে, এবার ধরো কিভাবে আমরা সিম্বলটা ডিনোট করছি সেটাও তোমাদের বলছি। লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড, এখানে একটা কথা লিখছি দাঁড়াও, অফ এ সেট S is called least upper bound, supremum or LUB. It is denoted by, এটাকে কি করে ডিনোট করা হয় বলছে, এটাকে ডিনোট করা হয় LUBS অথবা সুপ S, এইভাবে ডিনোট করা হয়। তাহলে সুপ S কথাটির মানে হচ্ছে যতগুলো আপার বাউন্ড আছে সব থেকে ছোট আপার বাউন্ডটাকে বলা হচ্ছে সুপ্রিমাম অফ S।
সুপ্রিমাম কথাটির মানে হচ্ছে লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড। আচ্ছা এবার চলে আসো তো, একই রকমভাবে আমাকে বলো দেখি, যদি একটা লোয়ার বাউন্ড খুঁজে পাও তাহলে কতগুলো লোয়ার বাউন্ড খুঁজে পাবে? ইনফাইনাইটলি মেনি, L-1, L-2, L-3। এবার এই সমস্ত লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে যেটা বড়টাকে বলছি গ্রেটেস্ট। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে কি বলা হচ্ছে? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট এলিমেন্ট অ্যামং অল লোয়ার বাউন্ড। তাহলে আমরা নেক্সট চলে আসি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কাকে বলা হয়? গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে সংক্ষেপে বলা হচ্ছে GLB, বা লেখা হয় ইনফিমাম। সো ইনফিমামটাও আমরা বেশি ইউজ করব। ইনফিমাম, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম বলতে কি বুঝি? ডেফিনেশনটা কেমন হবে? বলছে গ্রেটেস্ট এলিমেন্ট অ্যামং all lower bound, greatest element among all lower bound is called greatest lower bound of greatest lower bound। আচ্ছা দাঁড়াও, greatest element among all lower bound of the set, বেস্ট হয় সেটটা লিখলাম, S is called greatest lower bound of S। ঠিক আছে, it is denoted by, কিভাবে এটাকে ডিনোট করা হচ্ছে বোঝো, এটাকে ডিনোট করা হচ্ছে ইনফ S এইভাবে, অথবা কখনো কখনো আমরা লিখব GLBS। তাহলে GLBS আর ইনফেস কিন্তু একই কথা। ইনফেস মানে ইনফিমাম অফ এস এর কথা বলা হচ্ছে ইনফেস। ওকে, এবার কোনো একটা সেটে কখন আপার বাউন্ড থাকবে, কখন লোয়ার বাউন্ড থাকবে, তারপরে আদৌ তার সুপ্রিমাম থাকবে কি না সেটা কি করে চেক করব, আমি একটা দুটো এক্সাম্পল বলে ছেড়ে দিচ্ছি। দেখো, যেমন ধরো এস বলে একটা সেট নিচ্ছি, সেই সেটটার মধ্যে কোনো পয়েন্ট নেই, ফাই। এসটা এমন একটা সেট যেটার কোনো পয়েন্ট নেই, ফাই বলে একটা সেট। বলো দেখি এই সেটটা ভালো করে বোঝার চেষ্টা করো। এস বলে একটা সেট নিলাম, ফাই সংখ্যক, কোনো পয়েন্ট নেই, এর আপার বাউন্ড কী হবে? কোনো পয়েন্ট নেই, তার আপার বাউন্ড কী হবে বলো তো কেউ একজন? যে কোনো নাম্বার দাও, সব নাম্বারগুলো তার আপার বাউন্ড। এর লোয়ার বাউন্ড কত হবে? এনি নাম্বার। তার মানে ফাই যদি হয় তাহলে দেন এনি রিয়েল নাম্বার is an upper bound as well as lower bound of phi by s। তার মানে আপার বাউন্ড যে কোনো নাম্বার দাও না কেন সবাই আপার বাউন্ড, আবার যে কোনো নাম্বার দাও না কেন সবাই লোয়ার বাউন্ড। কারণ কিছু পয়েন্ট নেই, তো কোনো পয়েন্টই নেই মানে এই নাম্বারের থেকে ওগুলো ছোট হবে, কোনো পয়েন্ট নেই এই নাম্বারের থেকে বাকিরা বড় হবে। কিন্তু যদি সব নাম্বারগুলো, বলো রহন। হ্যাঁ স্যার, এটা কনফিউশন আছে, বলছিলাম যে কোনো পয়েন্ট নেই, কম্পেয়ারটা করব কি? পয়েন্ট থাকলে তো তার সাথে কম্পেয়ার করব যে বড় না ছোট। কোনো পয়েন্ট নেই মানে জিরোটাও তো নেই, কার সাথে কম্পেয়ার করব? কম্পেয়ার করার দরকার নেই, আমার কথা শোনো। আমি বলছি ফাই বলে যে সেটটা আছে সেটা 100 থেকে ছোট সবসময়। তুমি বলছো না স্যার 100 থেকে বড় একটা নাম্বার আছে। আমি তুমি দাও একটা নাম্বার, যে নাম্বারটা 100 থেকে বড়। তুমি আমাকে একটা নাম্বার দাও, আমি দেখিয়ে দেবো 100 থেকে ছোট। তুমি আমাকে কোন নাম্বার দেখাতে পারবে না, দিতে পারবে না, তার মানে ভ্যাকুয়াসলি ট্রু, ফাঁকাভাবে ট্রু, অটোমেটিক্যালি ট্রু। আমার কথা বোঝা গেল? আমি বললাম যে ফাই এর থেকে 10,000 সবসময় বড়, 10,000-এর থেকে বড় সবসময় হবে ফাইয়ের মধ্যে যতগুলো পয়েন্ট আছে। এবার তুমি বলছো এটা সম্ভব স্যার? আমি যে হ্যাঁ, তুমি পয়েন্ট দাও, আমি বড় দেখিয়ে দেবো। তুমি পয়েন্ট দিতে পারবে না, আমার দেখানোর দরকার নেই,
তাহলে অটোমেটিক্যালি ট্রু। তার মানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুটোই আছে। কিন্তু স্যার আপনি বলতে চাচ্ছেন কম্পেয়ারেবলই নট, ওই জন্য যে কোনো স্টেটমেন্টই ট্রু। ট্রু, হ্যাঁ। এবার তাকাও, একটা কথা বলার আছে, ফাই সেটটার মধ্যে কোনো পয়েন্ট নেই বলে যে কোনো নাম্বার তার আপার বাউন্ড হচ্ছে, যে কোনো নাম্বার তার লোয়ার বাউন্ড হচ্ছে। একটা জাস্ট উদাহরণ দাও আমাকে, ফাই সেটে 1 কি আপার বাউন্ড হবে? আমি বলছি শিওর। 2 কি হবে? আমি বলছি হ্যাঁ হবে। 3 কি হবে? হবে। 4 কি হবে? আমি বলছি হ্যাঁ হবে। এরকম করে করে সব নাম্বারগুলো কি তার আপার বাউন্ড হবে? আমি বলছি হ্যাঁ হবে। এবার আমার কোশ্চেন হচ্ছে -1 কি আপার বাউন্ড হবে? আমি হ্যাঁ একদম হবে। -2 হবে? আমি শিওর হবে। -3 হবে? আমি শিওর হবে। তাহলে সবগুলোই তাহলে আপার বাউন্ড হবে। এই আপার বাউন্ডগুলোর মধ্যে লিস্ট কোনটা বলো দেখি? এই আপার বাউন্ডগুলোর মধ্যে লিস্ট কোনটা বলো? এই বলা যাবে না স্যার। ইয়েস, তার মানে ফাই সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকতে পারে, কিন্তু তার লিস্ট আপার বাউন্ড থাকবে না, তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে না। তার মানে ফাই সেটের এটা হলো বাট লিস্ট আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট lower bound of the set phi does not exist। তাহলে ফাই সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড সব আছে, কিন্তু তার লিস্ট আপার বাউন্ড নেই মানে সুপ্রিমাম নেই, তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নেই মানে ইনফিমাম নেই। তাহলে ফাই এর সুপ্রিমাম আর ইনফিমাম থাকে না। বলো। বলছিলাম যে তাহলে বলতে পারি যে 1টা ফাই মানে ফাই সেটটার আপার বাউন্ড, আবার এটাও বলা যাবে যে 2টা আবার ফাই সেটের লোয়ার বাউন্ড, তার মানে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের থেকে বেশি হতে পারে। ইয়েস, তাহলে ফাই সেটেই হতে পারে শুধু। সো ফাইটা এক্সেপশনাল কেস যেখানে হচ্ছে, ফাই বাদ দিয়ে বাকি সব জায়গায় হবে না। ঠিক আছে, এবার ধরো আমি তোমাদের আরও ক্লিয়ার করবো, তারা একটু খালি কিছুটা কনসেপ্ট দিতে দাও। মনে করো একটা সেট নিয়েছো, সেই সেটটা তোমার ঠিক যেন এরকম টাইপের দেখতে, সেই সমস্ত রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারগুলো 2 এর থেকে বড় আবার 10 এর থেকে ছোট, যে সমস্ত রিয়েল নাম্বারগুলো 2 এর থেকে বড় আর 10 এর থেকে ছোট। ছবিতে কি করে এটা বোঝাবো? ছবিতে বোঝাবো 2 এর দিকটা সমান নয়, তার মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলবো, আর 10 এর দিকটা সমান, তার মানে এইভাবে করে দেব। সৌরাশিস কিছু বলছো? মাইকটা বন্ধ করো, কিছু বলছো না তো, মাইক বন্ধ করবে না তো। 2 এর থেকে বড় আর 10 এর থেকে ছোট, এই সেটটাকে আমরা এস বলছি। আমি ক্লিয়ার করছি, শোনো। এবার আমাকে বলো তো এই সেটটার আপার বাউন্ড কত? 10, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 15। তার মানে দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড যখন বলবো তখন অনেকগুলো আপার বাউন্ড আছে, কিন্তু লিস্ট আপার বাউন্ড কতগুলো থাকবে? ইউনিক লিস্ট আপার বাউন্ড 2টো 3টেও হতে পারে না। কটা লিস্ট আপার বাউন্ড থাকবে যদি এক্সিস্ট করে? ইউনিক থাকবে, একটাই থাকবে। এই ছবি অনুসারে 10 হচ্ছে তার লিস্ট আপার বাউন্ড। তার মানে এস হ্যাজ infinitely many upper bound। এস এর ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড আছে, বাট তার সুপ্রিমাম এসটা ইউনিক, আর সেটা কত হবে? 10। তাহলে সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড হচ্ছে ইউনিক। তাহলে যখন তুমি সুপ্রিমাম বের করতে বলবে তখন ইউনিকলি বেরোবে, সবার অ্যান্সার সেম আসবে। আপার বাউন্ড বের করার সময় সবার অ্যান্সার সেম আসবে না, আলাদা আলাদা অ্যান্সার আসতে পারে। ঠিক একই রকমভাবে এই সেটটার এস হ্যাজ infinitely many lower bound, but infimum s সেটা হচ্ছে 2, আর পাশে লিখতে পারো ইউনিক। মানে এখানেও আমার 10 আর সেটা হচ্ছে কত? ইউনিক। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে
লোয়ার বাউন্ড আপার বাউন্ড অনেক হতে পারে, ইনফিমাম বলার সময় ইউনিক হবে, সবার অ্যান্সার সেম আসবে ইনফিমামের ক্ষেত্রে, সুপ্রিমামের ক্ষেত্রে কিন্তু সেম আসবে না। তোমরা অনেকে বলতে পারো যে স্যার আরও জটিল জটিল টার্ম, জটিল জটিল ফাংশন, জটিল জটিল সেট থাকতে পারে না। আমি কি করে থাকবে? আছো তো রিয়েল নাম্বারে, তাহলে যা নেবে এই নাম্বারের উপরে নেবে, তার বাইরে তো আর কিছু নিতে পারবে না। তো এর উপরে অ্যানালাইসিস করছি, তাহলে এই অ্যানালাইসিসটা কতটা ইজি হতে পারে তুমি বুঝতেই পারছো। নাম্বার সিস্টেম নিয়েই শুধু আলোচনা করছি, আর কিচ্ছু না। তাহলে একটা লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এই ধরনের জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এই প্রপার্টিগুলো যদি এক্সিস্ট করে বলা হয় কমপ্লিটনেস প্রপার্টি। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি কি, আজকে আমি লেন্দি হয়ে যাচ্ছে বলে আর বলছি না, জাস্ট নেক্সট দিন কমপ্লিটনেস প্রপার্টি দিয়ে আমি টপিক্সটাকে শুরু করেছিলাম, কিন্তু কমপ্লিটনেস প্রপার্টি কি সেটা বললাম না, তার পরিবর্তে আপার বাউন্ডের ডেফিনেশন বললাম, বাউন্ডেড অ্যাবাভ বললাম, লোয়ার বাউন্ডের ডেফিনেশন বললাম, বাউন্ডেড বিলো বললাম, বাউন্ডেড সেটের ডেফিনেশন বললাম। তারপরে তোমাদের বলে দিলাম যে সুপ্রিমাম কখন হবে, ইনফিমাম কখন হবে। সুপ্রিমামের আরেকটা নাম হচ্ছে লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ডের ডেফিনেশনটা তোমার মুখস্থ থাকবেই। কেন? কারণ যে ডেফিনেশনগুলো নামের সঙ্গে মিল থাকে সেটা মুখস্থ থাকে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলো তো সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, তো ওগুলো খুব সহজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে বলবে যে ত্রিভুজটি নামের সঙ্গে মিল আছে তাকে সমবাহু ত্রিভুজ বলে। মানে যে ত্রিভুজটির 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ঠিক ওরকম লিস্ট আপার বাউন্ড, এটা বলতে গেলে তো পুরো নামের সঙ্গে মিলে আছে। ওকে, লিস্ট এলিমেন্ট অ্যামং অল আপার বাউন্ড, যত আপার বাউন্ড আছে তার লিস্ট এলিমেন্ট। কিন্তু এটা যখন সুপ্রিমামের ডেফিনেশন বলবো তখন অনেকে গুলিয়ে ফেলে। সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তারপরে রিকল করো, ডেফিনেশন মুখস্থ থাকবে। ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এবার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে রিকল করো, গ্রেটেস্ট এলিমেন্ট অ্যামং অল লোয়ার বাউন্ড, ব্যাস এবার দেখবো মুখস্থ থাকবে। এই জায়গাগুলো একটু পড়ো, আমি ধাপে ধাপে তোমাদের ইন্টারেস্ট গ্রো করাবো 100%। ভালো লাগবে। এই টপিক্সটা শুধু ক্লাসগুলো কামাই করো না, তাহলে খুব সমস্যা হবে। গ্রুপ বোঝানো সহজ হয়, কিন্তু এটা বোঝানোটা আগের ক্লাস না করলে কঠিন হয়। ওকে, একটা নমুনা পেয়েছো, পরের দিন বাকি জায়গাগুলো কভার করব। আমরা এখানে এটা স্টপ করলাম।